शनं मृगधरं वन्दे पशूनां पतिं वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम्। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড় এর সংস্কৃত বিভাগ কর্তৃক আয়োজিত বক্তৃতামালায় আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বাদল কুমার জানা মহাশয়কে। ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃত বিভাগের প্রধান রামদাস বৈরাগ্য মহাশয়কে। তার সাথে অবশ্যই ধন্যবাদ জানাবো সহকারী অধ্যাপক অগ্রজপ্রতিম সুশোভন চ্যাটার্জি মহাশয়কে এবং সহকারী অধ্যাপক অনুজপ্রতিম শ্রীজীব গোস্বামী মহাশয়কে। তার সাথে আরেকজনকে ধন্যবাদ না জানালে নিজেকে খুবই খারাপ মনে হবে, সেটি হলো আমাকে যে ন্যায়শাস্ত্র পড়াচ্ছে এখন, যিনি পড়াচ্ছেন তিনি হলেন শঙ্কর মণ্ডল মহাশয়। শঙ্কর মণ্ডল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। তার সাহায্য ছাড়া আমি আজকে এই বক্তব্য উপস্থাপন করাটা আমার পক্ষে দুঃসাধ্যই হয়ে যেত। এছাড়াও এখানে আছে আমার কলিগ সৌম্যজিৎ সেন মহাশয় ও অন্যান্য ছাত্রছাত্রীরা, সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমার বক্তব্য। আমার বিষয় হচ্ছে এপিস্টেমোলজি অন বেসড অন তর্ক সংগ্রহ। পিপিটি শেয়ার করছি আমি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে ঠিকঠাক। বিষয় হচ্ছে এপিস্টেমোলজি বেসড অন তর্ক সংগ্রহ। এখানে একদম সংক্ষেপে আলোচনা করা হবে, কারণ যে সময় দেওয়া হয়েছে তাতে করে যে টপিকটা, মানে এটি মূলত 6 সেমিস্টারে আছে, বিএ 6 সেমিস্টার। সেখানে এই টপিকগুলো আছে: বুদ্ধি, স্মৃতি, অনুভব, যথার্থ, অযথার্থ, অনুভবের মধ্যে পড়ছে প্রমাণ, কারণ, করণ, কার্য। মূলত এই বিষয়গুলোর উপরে আজকে আলোচনা হবে এবং প্রত্যেকটা বিষয়ই ব্যাপক। প্রত্যেকটা বিষয়কে সংক্ষেপে আলোচনা করাটা জানি না কতটা যুক্তিযুক্ত হবে, তবুও সময়ের দিকে তাকিয়ে আমাকে সংক্ষেপেই আলোচনা করতে হবে। যতটা সম্ভব আমি চেষ্টা করছি। প্রথমেই যে শব্দটি আছে এপিস্টেমোলজি, তার উৎস এবং অর্থ আমরা দেখে নেব। এই শব্দটি অর্থাৎ এপিস্টেমোলজি শব্দটি, এটি একটি গ্রিক শব্দ। গ্রিক শব্দ এপিস্টেম এবং লোগোস থেকে এই এপিস্টেমোলজি কথাটা এসেছে। এই যে দুটো শব্দ আছে, এপিস্টেম বা এপিস্টেমে আর লোগোস, এদের অর্থ কি না? এপিস্টেম এই শব্দটির অর্থ হচ্ছে, যদি অনুবাদ করা হয় ইংরেজিতেই, তাহলে অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং বা বোধ। আর লোগোস কথার অর্থ হচ্ছে আর্গুমেন্ট বা রিজন, যুক্তিযুক্ত বা কারণ, তথ্য, এইরকম। সুতরাং এই এপিস্টেমোলজি এই শব্দটার যে অর্থটা আমরা পাচ্ছি ডিকশনারি অনুসারে, দ্য থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব, স্পেশালি উইথ রিগার্ড to its methods, validity and scope, and the distinction between justified belief and options.
মোটামুটি করে এই যে অর্থটা আমরা পাচ্ছি আমরা, এই অর্থটা বা এপিস্টেমোলজি শব্দটা দর্শনের সাথে খুবই যুক্তিযুক্ত বা জড়িত আছে। কারণ এখানে জ্ঞান তত্ত্বের কথা বলা হয়েছে, এর আবিধানিক বাংলা অর্থ হচ্ছে জ্ঞান তত্ত্ব। তত্ত্ব মানে যেটা যথার্থ জ্ঞান বা সত্য জ্ঞান, তার সত্য তারই জ্ঞান। আমরা দেখেছি গতদিন হারাধন গড়াই মহাশয়ের বক্তব্যে আমরা জেনেছি যে দর্শনের কি অর্থ, দর্শনের একটা ছোট্ট ইতিহাস জেনেছি, তাই সেই বিষয়ে আমি যাচ্ছি না। দর্শনের যে লক্ষ্য বা যেটাকে বেশি প্রাধান্য দেয় সেটি হলো জ্ঞান তত্ত্ব। যথার্থ জ্ঞানের দিকে তারা ছুটে যায়, যথার্থ বা সত্য জ্ঞানকে লাভ করার উদ্দেশ্যে তারা ধাবিত হয়। তাই এপিস্টেমোলজি শব্দটি দর্শন শাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। আজকের যে টপিকটা আছে এপিস্টেমোলজি, এটা তর্কসংজ্ঞার উপর বলা হয়েছে। সুতরাং যে গ্রন্থটি আমরা পড়ছি সেই গ্রন্থটা তাৎপর্য কি সেটাও আমরা আগের দিন সংক্ষেপে জেনেছি, তাই বেশি আমি এখানে বলবো না। তর্কানাম সংগ্রহ, তর্ক সংগ্রহ, এটা ষষ্ঠী সমাস করা হয়েছে এবং এই পুরোটা এখানে দীপিকা টিকা থেকে নেওয়া হয়েছে। এই তর্ক বলতে কি না, তর্কিয়ান্তে প্রতিপাদ্যান্তে ইতি তর্কাহা দ্রব্যাদি সপ্ত পদার্থ। এখানে পদার্থের কথা বলা হয়েছে। এই সপ্ত সাতটি পদার্থ নৈয়ায়িকরা স্বীকার করেন। এই সাতটি পদার্থের জ্ঞান এবং সেগুলোকে সংগ্রহ সংক্ষেপে করা হয়েছে যে গ্রন্থতে, সেই গ্রন্থটি হলো তর্ক সংগ্রহ, যেটা আমাদের পাঠ্য বিষয়। এরপরে বলা হয়েছে যে প্রয়োজনটা কি না, সেখানে বলা হয়েছে সুখবোধায়। প্রথম যে মঙ্গলাচরণ শ্লোক আছে, নিদায় দেবীর শেষম বিধায় গুরুবন্দনম বালানাং সুখবোধায় করিয়েতে তর্ক সংগ্রহ। ওখানে সুখবোধায় আছে। সুখবোধায় মানে কি, অনায়াসে বোধ হবে, যেটা যেভাবে বা যে গ্রন্থের মাধ্যমে পদার্থগুলোর জ্ঞান হবে অনায়াসে, সেটাই হলো তর্ক সংগ্রহ। এতে নতুনত্ব কি আছে সেটা বলতে গিয়ে উনি বলেছেন এটা বালানাম, মানে যারা বালক, এবং সেখানে বলা আছে বালক বলতে কারা কারা না, গ্রহণ ধারণা পটুর বালহ নত স্তনন্দায়, যারা গ্রহণ করতে এবং ধারণ করতে পারে সেই রকম বালকরাই এর অধিকারী হবে। এবং সেই রকম বালকদের জন্যই, যারা ন্যায়শাস্ত্রে প্রবেশ করতে ইচ্ছুক সেই রকম জ্ঞান পিপাসু বালকদের জন্যই এই তর্ক সংগ্রহ করা হয়েছে। কারণ এই তর্ক সংগ্রহ ছাড়া যে আরো যে সংক্ষিপ্ত গ্রন্থগুলো ন্যায়ের আছে বা অন্যান্য ন্যায়শাস্ত্রের গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো অতি বিস্তৃত। সেটা বালকদের কাছে, যারা গ্রহণ করতে এবং ধারণ করতে সক্ষম সেই রকম বালকদের কাছে সেটা সুখে বোধ না হওয়ার জন্য এই তর্ক সংগ্রহ তাদের কাছে উপাদেয় এবং একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ আমাদের কাছে দর্শন শাস্ত্র। এটি রচয়িতা হলেন আচার্য অন্নং ভট্ট। এবার আমরা সোজাসুজি বিষয়ে ঢুকছি। আমরা আমাদের যে আলোচ্য বিষয় আজকে সেটি এইরকম, মানে আমাদের আলোচ্য বিষয় আছে বুদ্ধি থেকে। আমরা দেখে নেব বুদ্ধি ব্যাপারটা কোথা থেকে আসছে। ওই যে বলা হলো সপ্ত পদার্থের জ্ঞান আমরা অর্জন করব। সেই পদার্থগুলো কি কি, সাতটি পদার্থ আছে। দ্রব্য, দ্রব্যম, গুণঃ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার এই যে পিপিটিটা আছে সেখানে তিন রকম ল্যাঙ্গুয়েজ আছে, মানে বাংলা আছে, কোথাও ইংরেজি, প্রথমে দেখবেন ইংরেজি আছে, আবার সংস্কৃত আছে, তিনটে দিয়ে আছে। আশা করি অসুবিধা হবে না। তো সাতটি পদার্থ আছে, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। এই সাতটি পদার্থের মধ্যে যেখানে বুদ্ধিটা আছে সেটাই আমি চিহ্নিত করেছি গুণ। 24টি গুণ বলা, 24টি গুণের কথা বলা হয়েছে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি। তারপরে সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, ধর্ম, ধর্ম, সংস্কার, এইরকম 24টি গুণের কথা বলা হয়েছে। মানে এই যে গুণ বা পদার্থ যা বলা হচ্ছে, মোটামুটি করে আমাদের জগতে যতগুলো বস্তু বা পদার্থ দেখতে পাচ্ছি সবকটা এর মধ্যে অন্তর্গত হয়ে যাচ্ছে। যতগুলো গুণ দেখতে পাই আমরা, সমস্ত গুণ এই 24টির মধ্যে অন্তর্গত হয়ে যাচ্ছে, মানে এর বাইরে আর হবে না। সেই জন্য সংখ্যাগুলো ওখানে উল্লেখ করা আছে, চতুর্বিংশতি গুণাহা, মানে ওর বাইরে আর হবে না। আমাদের পাঠ্য যেটা শেখা সেটা হচ্ছে বুদ্ধি থেকে আরম্ভ হচ্ছে। সেই বুদ্ধি দুই প্রকার আছে, এবং বুদ্ধি দর্শন শাস্ত্রে বুদ্ধি আর জ্ঞান সমান পর্যায়বাচী শব্দ।
সেই বুদ্ধি দুই প্রকার, স্মৃতি অনুভব। অনুভব আবার দুই প্রকার, যথার্থ অযথার্থ। যথার্থ অনুভব চার প্রকারের। যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। সেই প্রমা চার প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি আর শাব্দ। সেই প্রমার যে করণ আছে সেটা হচ্ছে প্রমাণ হয়, সেটাও চার প্রকার: প্রত্যক্ষম, প্রত্যক্ষের; অনুমিতির হচ্ছে অনুমান; উপমিতির উপমান; আর শাব্দের শব্দ। তো এখানে এই প্রমাকে আমরা কার্য বলতে পারি। এদের মধ্যে আবার ব্যাপার আছে, ব্যাপারটা আমাদের পাঠ্যের মধ্যে আছে। প্রমাণ হচ্ছে করণ কারণ দুটি হবে এখানে, আবার কারণও আছে। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। বুদ্ধি থেকে একদম কারণ পর্যন্ত, কারণ নয় কার্য পর্যন্ত হবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই, এর উপর আমরা আলোচনা করবো আজকে। প্রচুর বিস্তৃত একটা বিষয় এখানে আছে, চেষ্টা করছি কমপ্লিট করার। প্রথমে হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি সেটি কি আমরা দেখে নিলাম। বুদ্ধি হচ্ছে চতুর্বিংশতি গুণের মধ্যে পড়ছে, মানে বুদ্ধি গুণ পদার্থ, কারণ পদার্থের মধ্যে গুণ আছে, গুণের মধ্যে বুদ্ধি আছে, তাই বুদ্ধি হচ্ছে গুণ পদার্থ। বুদ্ধি বা জ্ঞানকে বলেছি আমরা সমান বা পর্যায়বাচী শব্দ বলা হয়েছে। সুতরাং এই যে বুদ্ধি, এই বুদ্ধি হচ্ছে এখানে যে লক্ষণ করা হয়েছে, আমি এটা পরে আসছি একটুখানি, তার অন্য ব্যাপার বলি। বুদ্ধি হচ্ছে কোন দর্শনে, মানে এমন কোন দর্শন শাস্ত্র নেই যেখানে বুদ্ধি বা জ্ঞানকে স্বীকার করা হয়নি। এই জ্ঞান বা বুদ্ধির মাধ্যমেই আজকে মানুষ মনুষ্যতর প্রাণী থেকে পৃথক হয়েছে, জড় চেতন বস্তু থেকে মানুষ পৃথক হয়েছে। তো বুদ্ধির গুরুত্ব অপরিসীম। তাই বুদ্ধি বা জ্ঞানের কথা যেটা আমি দেখেছি নারায়ণচন্দ্র গোস্বামীর বইয়েতে, উনি খুব সুন্দর কথা বলেছেন। বুদ্ধি যে গুণের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ গুণ, এর যে মহিমা বিশাল, সেটিকে অর্ণভট্ট চতুর্বিংশতি গুণের মধ্যে না রেখে আলাদাভাবে যদি বলতেন তাহলে তার মহিমাটা আরো বেশি প্রকাশ পেত। সুন্দর একটি কথা বলেছেন। যাই হোক, সেখানে তর্ক সংগ্রহ বা যে কোনো দর্শন শাস্ত্রে আমরা দেখবো একটি বিষয় আছে, সেটি হলো লক্ষণ। লক্ষণ কেন করা হয় না, শাস্ত্রে বলা আছে লক্ষণ প্রমাণাভ্যাম বস্তু সিদ্ধি, মানে বস্তুর সিদ্ধি বা জ্ঞান, যথার্থ জ্ঞান তখনই সম্ভব হবে যখন ওই বস্তুটার একটা লক্ষণ করা হবে বা প্রমাণের মাধ্যমে বলা হবে। এবং লক্ষণ সবসময় কি হয় না, অসাধারণ ধর্ম লক্ষণম, যে বিষয়টাকে নিয়ে বলা হচ্ছে সেটি হয় লক্ষ্য বস্তু। সেই লক্ষ্য বস্তুর অনেকগুলি ধর্ম থাকতে পারে, সেই ধর্মের মধ্যে যেটা অসাধারণ বা অন্যতম শ্রেষ্ঠ, সেই ধর্মটা হচ্ছে লক্ষণ হয়। এখানে লক্ষণ করা হয়েছে, মানে তর্কসংগ্রহতে লক্ষণ করা হয়েছে বুদ্ধির সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞানম। সাধারণ সরল অর্থ হচ্ছে সকল ব্যবহারের হেতু যে গুণ সেটি হচ্ছে বুদ্ধি, সেই বুদ্ধি বা জ্ঞান। যেহেতু ধর্মকে লক্ষণ বলা হচ্ছে, তাই এই লক্ষণটি এইভাবে তৈরি করতে হবে বা আমাদের পড়ে নিতে হবে। সর্বব্যবহার হেতুত্ব সমানাধিকরণ গুণত্বম বুদ্ধিত্বম। এইভাবে ন্যায়ের পরিভাষা বা ন্যায়ের ভাষার মাধ্যমে আমাদেরকে জানতে হবে এগুলো। সেখানে ধর্মকে বলা হয়েছে সর্বব্যবহার হেতুত্ব সমানাধিকরণত্বম বুদ্ধিত্বম। এখানে প্রত্যেকটি লক্ষণে একটি থাকে লক্ষ্য থাকে, আর বাকিটা হচ্ছে লক্ষণ ঘটক পদ। এবং আমরা দেখি বিশেষ করে ন্যায়শাস্ত্রতে এটা ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি লক্ষণের যে লক্ষণ ঘটক পদগুলো আছে, সেই পদগুলোকে লক্ষণে দেওয়ার তাৎপর্যটা কি সেটা সবসময় আমাদের বিচার করে দেখতে পাই আমরা। গ্রন্থকার এইভাবে বিচার করেন সবসময়। এখানে লক্ষ্য পদ হচ্ছে বুদ্ধি, আর লক্ষণ ঘটক পদ হচ্ছে সর্বব্যবহার হেতুর গুণঃ।
সেই জন্য দীপিকা টিকা, প্রসিদ্ধ টিকা অন্নম ভট্টেরই ওনারই লেখা দীপিকা টিকা, সেখানে বলা হয়েছে কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহার ইতি। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি এগুলো, নাহলে শেষ করা যাবে না। তো এখানে যে সর্বব্যবহার কথাটি বলা হয়েছে, আমি লিখেছি এখানে সব ব্যবহার অনেক আছে, যদিও অনেক থাকা সত্ত্বেও এখানে যে সর্বব্যবহার সেটা কেবলমাত্র শব্দ ব্যবহারের ক্ষেত্রেই বিশেষ করে প্রয়োগ করা হয়। এবং এখানে বলা আছে শাস্ত্রতে প্রসিদ্ধ 4টি ব্যবহার আমরা দেখতে পাই, অভিজ্ঞা, অভিলাপ, হান উপাদান, হান ও উপাদান, অর্থক্রিয়া। এই 4টি ব্যবহারের মাধ্যমে আমাদের সমস্ত রকম কার্য মোটামুটি ঘটে থাকে, এবং এই 4টি সর্বব্যবহারের মধ্যে প্রসিদ্ধ আছে। এবং সমস্ত ব্যবহারের হেতু, হেতু বলতে এখানে অসাধারণ কারণকে বলা হচ্ছে। সমস্ত ব্যবহারের কারণ কি না, অসাধারণ কারণ কি না বুদ্ধি, মানে বুদ্ধির জন্যই আমরা এই ব্যবহারগুলো করে থাকি, এরকম একটি ব্যাপার। সেখানে অভিজ্ঞা বা প্রত্যক্ষ, অভিজ্ঞার অর্থ যে প্রত্যক্ষ, সেখানে কিরকম না অয়ং ঘট, একটি ঘটকে আমি দেখলাম, দিয়ে তারপরে আমার ঘটের জ্ঞান হলো, তখন আমি বলছি অয়ং ঘট। এখানে এটা কিন্তু শব্দ ব্যবহার হচ্ছে, শব্দ ব্যবহার হতেই পারে এটা, ওই যে অয়ং ঘট, ঘটের জ্ঞান হলো, এটা একটা প্রত্যক্ষ হলো, এটা বুদ্ধির মাধ্যমে হয়েছে। তারপর অভিলাপ বা শব্দের প্রয়োগ হচ্ছে, যখন ঘটের জ্ঞানটা হয়ে গেল তখন আমি বলছি এইটি ঘট। এই যে শব্দ প্রয়োগ করলাম, এই ক্ষেত্রেই ব্যবহার কথাটি বেশি প্রযুক্ত হয়, এখানেও বুদ্ধি আছে। তারপর হান ও বর্জন আছে, হান ও উপাদান বলা হয়েছে। হান মানে হচ্ছে হান ও উপাদান, হান মানে বর্জন করা, ঘরটি নিয়ে যাও, ঘরটিকে নিয়ে গেল, এটা একটা ব্যবহারের মধ্যে পড়ছে। উপাদান মানে গ্রহণ করা হচ্ছে, ঘরটিকে নিয়ে এসো, এখানে গ্রহণ করা হলো। আর হচ্ছে অর্থক্রিয়া, ঘটের দ্বারা জল দাও বা ঘটের যাবতীয় ব্যবহারকে আমরা এই অর্থক্রিয়ার মধ্যে আনতে পারি। সুতরাং আমরা এই 4টি যে ব্যবহার আছে, 4টি ব্যবহারের মাধ্যমে আমরা সরব ব্যবহারকে আমরা উল্লেখ করতে পারি। এই যে ব্যবহারগুলো বলা হলো, এই ব্যবহারের হেতু বা অসাধারণ কারণই হচ্ছে বুদ্ধি। এবার এখানে একটি প্রশ্ন থাকে, যে প্রশ্ন হয়, এই যে বুদ্ধির কথা বলা হলো, এই বুদ্ধিটা কি সাংখ্য মতে যে প্রকৃতি প্রথম যে পরিণাম বলা হয়েছে মহৎ, প্রকৃতির পরে মহৎ, তারপরে মহতের পরে অহংকার, এইভাবে যে 25টি তত্ত্বের কথা বলা হয়েছে সাংখ্য দর্শনে, সেখানে ওই যে মহৎ বা বুদ্ধি বলা হয়েছে, সেই বুদ্ধিটা আর তর্ক সংগ্রহের বুদ্ধি কি এক? তখন নৈয়ায়িকরা বলেছেন না, অবশ্যই এক নয়। কেন এক নয় না, সাংখ্যকারিকাতে বুদ্ধি, জ্ঞান, উপলব্ধি, এই যেগুলো তর্ক সংগ্রহ বা ন্যায় দর্শনে বুদ্ধির সমার্থক শব্দ বা সমান অর্থবাচক শব্দ স্বীকার করা হয়েছে, বুদ্ধি সমান জ্ঞান, উপলব্ধি, সবই একই কথা বলা হয়েছে, কিন্তু সেইগুলো সাংখ্যকারিকাতে পৃথক বলা হয়েছে। সেখানে বুদ্ধি আলাদা, জ্ঞান আলাদা, উপলব্ধি আলাদা। সেই জন্য এই বুদ্ধি মানে তর্ক সংগ্রহের বুদ্ধি আর সাংখ্যকারিকার যে বুদ্ধি, সেটি সম্পূর্ণ পৃথক, এক নয়। তাই জন্য এখানে বুদ্ধির জ্ঞানম কথাটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন এই যে বলা হলো, এখানে কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণপত্র দেওয়া হয়েছে, মানে কি, মানে এরকম বিচার করতে হয় এগুলো, যে সর্বব্যবহার হেতুর গুণ হচ্ছে লক্ষণ ঘটক পদ। যদি এই লক্ষণ ঘটক পদেতে গুণপদটা না থাকে তাহলে কি হবে? তাহলে লক্ষণটা এরকম দাঁড়াবে, সর্বব্যবহার হেতুহু বুদ্ধির জ্ঞানম, গুণপদটা নেই ধরে নিলাম, তাহলে কি হবে না, কাল প্রভৃতিতে অতিব্যাপ্তি হয়ে যাবে লক্ষণটা, মানে লক্ষণটা চলে যাচ্ছে কালেতে। অতিব্যাপ্তি মানে কি, একটা দোষ, প্রত্যেকটি লক্ষণকে অন্ততপক্ষে 3টি দোষে থেকে মুক্ত হতে হবে। অতিব্যাপ্তি, অব্যাপ্তি আর অসম্ভব, এই 3টে দোষ রহিত হতে হবে, না হলে কিন্তু লক্ষণটা লক্ষণ হবে না। যদি কাল প্রভৃতির লক্ষণ চলে যায়, তাহলে লক্ষণটা যেমন বুদ্ধির লক্ষণ হবে, আবার কালের লক্ষণ হয়ে যাচ্ছে। কারণ কাল হচ্ছে সর্বব্যবহারের হেতু, সমস্ত কার্যতে মানে কার্যমাত্রের প্রতি কাল একটা কারণ হয়। যখনই গুণপদটা দিয়ে দেওয়া হবে, তখন আর কাল কারণ হবে না। কেন কারণ হবে না? না, কাল হচ্ছে একটা দ্রব্য, নবদ্রব্যের মধ্যে কাল পড়ে যাচ্ছে, কিন্তু গুণপত্রটি দিয়ে দিলে আর কালে যাচ্ছে না, সেই জন্য গুণপত্র দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে, যদি এখানে
সর্বব্যবহার হেতু পদটি না থাকতো তাহলে কি দাঁড়াতো? তাহলে আহ সর্বব্যবহার না থাকলে কি হতো? হেতুর গুণ ও বুদ্ধির জ্ঞানম হতো। তখন কি হতো না, রূপ প্রভৃতি যে গুণ আছে, 24টা গুণ আছে, বুদ্ধি ছাড়াও যে বাকি গুণগুলো আছে সেখানে চলে যাবে। কেন চলে যাবে না? ওটা তো গুণ একটা, সেখানেও সেই জন্য রূপে চলে যাচ্ছে বুদ্ধির লক্ষণটা। তাই রূপ প্রভৃতিতে অতিব্যাপ্তির জন্য সর্বব্যবহার পত্র দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে বুদ্ধির লক্ষণটি করা হলো। কিন্তু এখানে যে জ্ঞানপদটি আছে, সেই জ্ঞান পদেতে গ্রন্থকার এটাই বোঝাতে চাইছেন যে জ্ঞানের মধ্যে যে জ্ঞানত্ব আছে সেটাই হচ্ছে জ্ঞানের একটি লক্ষণ। জ্ঞানের মধ্যে জ্ঞানত্ব বলতে জ্ঞানের মধ্যে জ্ঞানত্ব জাতি আছে, সেই জাতিটা বা জ্ঞানত্ব, এটা জ্ঞানত্বের আশ্রয় হচ্ছে জ্ঞান। তাই জ্ঞানত্ব যেখানে থাকে না তাকে জ্ঞান বলা যাবে না। সুতরাং জ্ঞান, এই কথাটা তাৎপর্য এখানে আছে। এবং সেই জ্ঞানত্ব জাতির যে অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। সেই প্রমাণের জন্য গ্রন্থকার টিকাতে বলছেন জ্ঞানের একটি লঘু লক্ষণ করছেন, মানে বা বুদ্ধির লঘু লক্ষণ করছেন। মানে ওই যে বলা হলো জ্ঞান, মানে জ্ঞানত্ব, জ্ঞানত্ব থাকাটাই হচ্ছে জ্ঞানের লক্ষণ বলা হয়েছে। তিনি বলছেন জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানত্বম লক্ষণমিতি। মানে এই বুদ্ধির লক্ষণটাকে একটু লঘু লক্ষণ করলেন জ্ঞানের মাধ্যমে। জানামি, জানামি মানে এখানে অহম জানামি, অবশ্যই এর বাংলা অর্থটা করা হয়েছে জানামি এই অনুব্যবসায় বুদ্ধ জ্ঞানী বুদ্ধির লঘু লক্ষণ হয়েছে। এখানে যে পদটি আছে অনুব্যবসায়, এটার অর্থটা কি না, প্রথমে ব্যবসায় অর্থ জানতে হবে আমাদেরকে। যে জ্ঞান কেবল বিষয়কে প্রকাশ করে তাকে ব্যবসায় জ্ঞান বলে। প্রথমে আমার প্রত্যক্ষ জ্ঞান কেমন হয় না, ঘটের সাথে চক্ষুর ইন্দ্রিয়ের সংযোগ হলো, আত্মাতে তখন জ্ঞান জন্মাচ্ছে। কারণ সমস্ত জ্ঞান আত্মায় থাকে, আত্মার জ্ঞানের অধিকরণ হচ্ছে আত্মা। সুতরাং আত্মাতে জ্ঞান জন্মালো, তখন যে আকারটা হয় জ্ঞানের আকারটা অয়ং ঘট, এইটুকু অয়ং ঘট, এই ব্যাপারটা হচ্ছে ব্যবসায়িক জ্ঞান। কারণ বিষয়কে প্রকাশ করা হলো, বিষয় হচ্ছে জ্ঞানের বিষয় এখানে ঘট, কারণ জ্ঞান সবসময় সবিষয়ক হয়, জ্ঞানের বিষয় এখানে ঘট। এই অয়ং ঘট, এই পদটি, এইটুকু, এই আকারটি হলো এখানে ব্যবসায় জ্ঞান। এবং যখন ওই ব্যবসায় নামক যে জ্ঞানটি, জ্ঞানকে যখন বিষয় করে যে জ্ঞান হয় তাকে বলা হয় অনুব্যবসায়। তখন কি হলো না, যখন অয়ম ঘটটা ছিল, অয়ম ঘটটা থেকে তখন আমি বলছি যে অহম জানামি, মানে অহম ঘটম জানামি বা ঘট জ্ঞানবান অহম। তখন ঘটকে আমি জেনেছি, এই যে জানামি, জানামি পদের মাধ্যমে আমার একটা সম্পূর্ণ একটা জ্ঞান হলো, মানে আমার জ্ঞান হয়েছে এখানে। অহম জানামি, জানামি বলা হয়েছে জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানত্বম লক্ষণম বলা হলো। মানে আমি যখন জানলাম পুরো বিষয়টাকে, তখন ওই ঘটকে, আমার ঘটের জ্ঞান হলো আমার, মানে ঘটত্ব অচ্ছেদ ঘটের জ্ঞান হয়েছে আমার, সাবচ্ছেদে জ্ঞান হয় আমাদের সবসময়। সেখানে এই যে অহম ঘটন জানে, আমি এখানে একটি আবার গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে অহম বা আত্মার কথা বলা হয়েছে, এখানে আত্মা বিশেষ্য এবং জ্ঞান হচ্ছে বিশেষণ এখানে। এবং জ্ঞানে যে জ্ঞানত্বটা আমি বললাম জাতি আছে, সেটা এখানে জ্ঞানে জ্ঞানত্ব, মানে জ্ঞানটা যখন বিশেষণ তাহলে জ্ঞানত্ব বিশেষণে বিশেষণ রূপে থাকে এখানে। নিয়ম বলা হয়েছে, আমি এই নিয়মের মধ্যে যাচ্ছি না। অনুল্লিখিত জাতি ও অখণ্ড উপাধি ব্যতিরিক্ত কোন পদার্থ জ্ঞানের বিষয় হলে তা অবশ্যই কোনো ধর্ম পুরস্কারে হবে। এখানে যেমন জ্ঞানটি আছে, জ্ঞানে তো জ্ঞানত্ব আছে, কিন্তু জ্ঞানত্ব এখানে উল্লিখিত জাতি নয়, অনুল্লিখিত জাতি একটা। তাই এখানে অবশ্যই কোনো ধর্ম পুরস্কারে থাকবে, তাই জ্ঞানত্ব কথাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা সংক্ষেপে বুদ্ধির লক্ষণকে জানলাম। এবং যেটা মূল কথা সেটা হচ্ছে যে সকল ব্যবহারের অসাধারণ হেতুই হচ্ছে বুদ্ধি। এবং সেটি কেমন না, জানামি মানে অহম জানামি, মানে আমি জানতে পারছি, যার মাধ্যমে সেটি হচ্ছে জ্ঞান। এবং এখানে এরপরে আমরা জানবো এবার জ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে না, জ্ঞান এটি
কেমন করে প্রকাশ করা হয় আমরা এটা দেখবো। দেখো, যেমন ধরো গুণ, জ্ঞানও তো একটা এখানে গুণের কথা বলা হয়েছে। যেমন ধরো শুক্ল, নীল, পীত, এই যে রূপগুলো আছে, এইগুলো মানে আমি যদি বলি নীল রং বা শুক্ল সাদা রং, এগুলো এরকম কথার মাধ্যমে বোঝানো যাবে না। কি করে বোঝানো যাবে? যখন ওই বর্ণের কোনো একটি বস্তু চক্ষুষ্মান ব্যক্তির সামনে আমি উপস্থিত করাবো, তখনই ওই নীল যে রূপ তার জ্ঞান হবে, নাহলে কিন্তু জ্ঞান হবে না। তাহলে নীল, এই যে রূপ প্রভৃতি যে গুণ আছে, সেই গুণটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথচ জ্ঞানকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি না। তথাপি শাস্ত্রকাররা বলেছেন যে জ্ঞান হচ্ছে অর্থ প্রকাশী জ্ঞান। অর্থ মানে এখানে পদার্থ, সুতরাং পদার্থ বিষয়ক প্রকাশ হলো জ্ঞান। এবং সেটি কিভাবে হবে? এখানে বলা হচ্ছে জ্ঞান প্রদীপের মতো। আমি এটা আগেই বললাম যে জ্ঞানের অধিকরণ আত্মাটা আগে বলেছি যে জ্ঞান আত্মাতে থাকে, কারণ ওখানে শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানাধিকরণম আত্মা, এবং আত্মার একটি গুণ হলো জ্ঞান। এই যে জ্ঞানটি কিরকম? জ্ঞানের স্বরূপ দুরকম বলেছেন। একটি হচ্ছে প্রদীপের মতো, আবার চক্ষুর মতো। প্রদীপের মতো কেন না, জ্ঞান যেমন রূপ প্রভৃতি এদেরকে আমরা কোনো বস্তুর মাধ্যমে প্রকাশ করছি, সেরকম কিন্তু জ্ঞানকে আমরা প্রকাশ করতে পারি না। আমার জ্ঞান আছে, আমার দুঃখ আছে, আমার দেশ আছে, এরকম আমরা প্রকাশ করতে পারি না। মানে কতটা আছে সেটা প্রকাশ করতে পারি না। তথাপি অর্থ প্রকাশ জ্ঞান বলা হয়েছে। তখন বলা হচ্ছে জ্ঞানটি কিরকম না, প্রদীপের মতো। প্রদীপের মতো বলতে, প্রদীপ যেমন অন্ধকার ঘরেতে ঘটপট প্রভৃতি বস্তুকে প্রকাশ করে, এবং যখন ঘটপট প্রভৃতি বস্তুকে প্রকাশ করছে, ওই সময় প্রদীপের যে শিখা তার মাধ্যমে প্রদীপ নিজেও প্রকাশিত হয়ে যাচ্ছে। জ্ঞানও তেমন ঘটপট আদি বস্তুকে প্রকাশিত করে এবং ওই সময় নিজেকে প্রকাশ করে। এই একটা মত দেওয়া হয়েছে। আবার একটা মত দেওয়া হয়েছে জ্ঞান চক্ষুর মতো। চোখ যেমন, চোখের দ্বারা মানে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা যেমন আমরা ঘট পট প্রভৃতি বস্তুকে প্রকাশ করে থাকি বা প্রকাশিত করে, মানে চোখের দ্বারা আমরা দেখছি, মানে চোখ প্রকাশিত করছে, কিন্তু স্বয়ং মানে নিজে, মানে চোখ নিজে কিন্তু অপ্রকাশিত থাকে, সেরকম জ্ঞানও। এরকম দুটো মত দেওয়া হয়েছে যে জ্ঞান, কেউ বলছেন প্রদীপের মতো, কেউ বলছেন চক্ষুর মতো। মানে জ্ঞান, মোট কথা জ্ঞানকে প্রকাশ করা খুবই অসম্ভব, এরকম একটা ব্যাপার। এরপরে আমরা জ্ঞানের আরো বৈশিষ্ট্য দেখব। জ্ঞান হচ্ছে ক্ষণিক বস্তু বা গুণ একটি, আমরা বলেছি এটা। কিরকম গুণ, কিরকম ক্ষণিক না, জ্ঞান প্রথম ক্ষণে উৎপন্ন হয়, 3 ক্ষণ থাকে, প্রত্যেকটি জ্ঞান 3 ক্ষণ স্থায়ী। প্রথমে উৎপন্ন হচ্ছে, দ্বিতীয় ক্ষণে থাকছে, তারপরে তৃতীয় ক্ষণে জ্ঞানটা বিনাশ হয়ে যাচ্ছে। সেই জন্য জ্ঞান হচ্ছে ক্ষণিক বা ক্ষণস্থায়ী। এরপরে জ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান অব্যাপ্য বৃত্তি। অব্যাপ্য বৃত্তি মানে জ্ঞান যেখানে থাকে সেই আশ্রয়কে ব্যপ্ত করে থাকে না, মানে সমগ্র অংশ জুড়ে থাকে না। ব্যাপ্যবৃত্তি অব্যাপ্যবৃত্তি মানে যেমন কোনো গাছে একটি ডালে পাখি বসে আছে, তার মানে গাছের ডালের যেটুকু অংশে পাখিটার পা আছে, পাখির পা দুটি আছে, সেইটুকু অংশেই শুধু ব্যপ্ত করে আছে। তার মানে এইটা হচ্ছে সংযোগ সম্বন্ধ, মানে গাছের ডালের সাথে পাখিটা আছে সংযোগ সম্বন্ধ, এবং সংযোগ সম্বন্ধ অব্যাপ্যবৃত্তি মানে শুধুমাত্র ওইটুকু অংশেই আছে, আর বাকি অংশে নেই। জ্ঞানও তেমন, জ্ঞান থাকে আত্মাতে, জ্ঞান আত্মাতে থাকলেও আত্মার তে ব্যক্ত করে থাকে না, মানে পুরো আত্মা জুড়ে জ্ঞান থাকতে পারে না। আবার বলা হচ্ছে এই যে জ্ঞান আত্মাতে জ্ঞান থাকে, সেটা আবার আত্মাতে ওই জ্ঞানের অভাবও থাকে। মানে কেমন এটা ব্যাপারটা এরকম, এরকম করে বলতে হবে, যেখানে আত্মাতে জ্ঞান থাকে, এটা আমরা জেনে গেছি,
আত্মাতে জ্ঞান আছে, আবার সেই আত্মাতেই ওই জ্ঞানের অভাবও আছে। কারণ কারণটা হচ্ছে আত্মা, আত্মাকে বলা হয় সর্বব্যাপী বিভু, মানে আত্মা সব জায়গাতে আছে। জ্ঞানটা কেবল থাকে শরীরাবচ্ছেদক, শরীরে যে আত্মা আছে সেই আত্মাতে জ্ঞান আছে, কিন্তু আত্মা শুধুমাত্র শরীরে নেই, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাতে ঘটপট প্রভৃতিতে আত্মা আছে, যেহেতু আত্মা সর্বব্যাপী বিভু বলা হয়েছে। কিন্তু জ্ঞান কেবলমাত্র ওই শরীরাবচ্ছিন্ন আত্মাতেই থাকে, তাই তাই জ্ঞানকে অব্যাপ্য বৃত্তি বলা হয়েছে। তারপরে জ্ঞান হচ্ছে সর্বদা সবিষয়ক হয়, এটা আগেও বলেছি, মানে আমার ঘটের জ্ঞান হচ্ছে, সেখানে ঘট হচ্ছে বিষয়, মানে কোনো সময়ই জ্ঞান আহ, বিষয় ছাড়া হয় না, সেই জন্য জ্ঞান হচ্ছে বিষয়ই হয়, আর ঘট হচ্ছে এখানে বিষয় হয়। এরপরে জ্ঞান কি, জ্ঞান পরমাত্মার কাছে জ্ঞান হচ্ছে নিত্য, আর জীবাত্মার কাছে জ্ঞান হচ্ছে অনিত্য। কারণ জীবাত্মার জ্ঞান যদি নিত্য হয়ে যেত, তাহলে জীবাত্মার জ্ঞান ক্ষণিক হতো না, বা জীবাত্মার জ্ঞান যদি নিত্য হতো তাহলে জীবাত্মার জ্ঞানের যে উৎপত্তি যখন হয়, আমরা দেখবো পরে জ্ঞানের উৎপত্তি আছে, মন, চক্ষু, আত্মা এইগুলোকে অপেক্ষা থাকতো না। সেই জন্য যেমন পরমাত্মার ক্ষেত্রে এগুলো অপেক্ষা রাখে না, এবং পরমাত্মার জ্ঞান ক্ষণিক নয়, সেই জন্য পরমাত্মার জ্ঞান হচ্ছে নিত্য এবং জীবাত্মার জ্ঞান অনিত্য। এরপরে জীবাত্মার জ্ঞান, আমরা আমরা যে আজকে আলোচনা করবো সব জীবাত্মার জ্ঞানকে নিয়ে হবে। জীবাত্মার যে জ্ঞান সেটি ন্যায় মতে চার ভাবে হয়ে থাকে: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। এখানে একটি মাত্র জ্ঞান উৎপত্তির একটি মাত্র প্রক্রিয়া দেখিয়েছি। কিভাবে জ্ঞান উৎপন্ন হয়, ধরুন ঘটের জ্ঞান হবে, টেবিলের উপরে ঘট রাখা আছে, কিভাবে জ্ঞানটা হবে না, প্রথমে আত্মমনের সংযোগ হবে, তারপর মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগ হবে, তারপর ইন্দ্রিয়ের সাথে অর্থ, অর্থ মানে যে বিষয় যার জ্ঞানটা হবে, সেখানে ঘটের সংযোগ হবে, তবেই আমার জ্ঞান উৎপন্ন হবে, মানে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হবে। এবং সেখানে অবশ্যই আলোক প্রভৃতি থাকতে হবে, মানে আলো না থাকলে তো আমি দেখতে পাবো না, অন্ধকার থাকলে দেখতে পাবো না আমি, সেই জন্য আলোক প্রভৃতি। এবং এইগুলো হচ্ছে একদম প্রধান, মানে আত্মা, মন, ইন্দ্রিয়, ঘট, আলোক, এই পাঁচটা জিনিস একদম এসেন্সিয়াল। এর পরেও কিছু জ্ঞানের জন্য, মানে যে কোনো জ্ঞানের জন্যই কিছু কারণ আছে, যেগুলো কার্যমাত্রের প্রতি কারণ হয়, সেগুলো প্রাগভাব, ঈশ্বর, অদৃষ্ট, কাল, দিক, এরকম কিছু আটটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ঈশ্বর, ঈশ্বরের জ্ঞান, মানে তদীয় জ্ঞান, ঈশ্বরের প্রযত্ন, তারপর প্রাগভাব, অদৃষ্টের মধ্যে ধর্ম অধর্ম আছে, কাল, দিক, আকাশ, এইগুলো, এই আটটি আহ, প্রত্যেকটি জ্ঞানের জন্য সাধারণ কারণ থাকবেই, সেই জন্য এখানে আমি উল্লেখ করেছি এখানে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমাদের জ্ঞান হয়ে থাকে, এবং জ্ঞানের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। একদম যা আলোচনা করলাম বুদ্ধি থেকে, বুদ্ধির লক্ষণ, তারপর বুদ্ধির লঘু লক্ষণ এবং জ্ঞানের স্বরূপ একদম সংক্ষেপে আলোচনা হয়েছে। এরপরে আমরা দেখব এই যে বুদ্ধি বা জ্ঞান, সেটি দুই প্রকার, কি না, স্মৃতি আর অনুভব। আমরা দেখেছি প্রথমেই আমাদের এখানে বলা আছে বুদ্ধি দুই প্রকার, স্মৃতি এবং অনুভব। সেই স্মৃতি কি না, স্মৃতি বলা হচ্ছে, তার লক্ষণ করা হয়েছে তর্কসংগ্রহতে, সংস্কার মাত্রজন্যম জ্ঞানং স্মৃতি, অর্থাৎ সংস্কার মাত্র থেকে জন্য যে জ্ঞান, সেটাই হচ্ছে স্মৃতি। দীপিকা টিকাতে বলা হয়েছে ভাবনাখ্য সংস্কার, সংস্কারধ্বংসে অতিব্যাপ্তি বারণায় জ্ঞানম ইতি, ঘটাদি প্রত্যক্ষে অতিব্যাপ্তি বারণায় সংস্কারজন্যমিতি, প্রত্যভিজ্ঞায়াম অতিব্যাপ্তি বারণায় মাত্রেতি। মানে লক্ষণ ঘটক যে পদগুলো আছে সেগুলোর পদকৃত্য করে দেখানো হলো, এই পদটা না থাকলে কি হতো কি হতো সেটা দেখানো হলো। এখানে প্রথমেই বলা হয়েছে যে সংস্কার মাত্র জন্যম জ্ঞানং স্মৃতি,
স্মৃতি কি না, যেটা সংস্কার মাত্র থেকে জাত হয়, জন্য মানে জাত যে জ্ঞানটা, টিকায় বলা হচ্ছে ভাবনাক্ষীয় সংস্কার। মানে সংস্কারকে এখানে কোন সংস্কার না ভাবনাক্ষীয়। কেন এরকম বলা হলো না, কারণ হচ্ছে সংস্কার তিন প্রকারের। শাস্ত্রে বলা হয়েছে সংস্কার তিন প্রকার। কি কি না, বেগ, ভাবনা ও স্থিতিস্থাপকতা, এই তিন রকমের সংস্কার আছে। এখানে কেবলমাত্র বলতে পারতো যে আহ, সংস্কার তাহলে যদি ভাবনাক্ষীয় না বলতো টিকাকার, তাহলে তিনটেই হয়ে যেত, কিন্তু তিনটেই সংস্কারের মধ্যে পড়ে যাচ্ছে। তাই উল্লেখ করলেন ভাবনাকে। কেন উল্লেখ করলেন না, ভাবনাই একমাত্র আত্মাতে থাকে। আর জ্ঞানের অধিকরণ যেহেতু আত্মা, তাই আমরা ভাবনাকে এখানে নিয়েছি, তাই ভাবনাক্ষীয় কথাটা বলা হয়েছে। মানে এখানে কোন সংস্কার না ভাবনাক্ষীয় যে সংস্কার আছে, সেই সংস্কারকে এখানে গ্রহণ করতে হবে। সেই সংস্কার থেকে জাত যে জ্ঞান, সেটাই হচ্ছে স্মৃতি হবে। যেহেতু বেগ ও স্থিতিস্থাপকতা আত্মাতে থাকে না, তাই ওই দুটো বাদ চলে যাচ্ছে, কেবল ভাবনাকে নেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে এই যে লক্ষণটি করা হলো, এই লক্ষণে যে সংস্কার মাত্র জন্যম, এই যে পদগুলো দেওয়া হয়েছে এখানে কেন দেওয়া হয়েছে তার জন্য বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে যে জ্ঞানম এই পদটা কেন দেওয়া হলো। জ্ঞানম এই পদটা না থাকতে হলে কি হতো না, লক্ষণটি হতো এরকম, সংস্কার মাত্রজন্যম স্মৃতি, এরকম হয়ে যেত, বা মাত্রজন্যা স্মৃতি হতো। তাহলে কি দাঁড়াতো না, সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি বারণায় জ্ঞানম, মানে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি হয়ে যেত। কেন হয়ে যেত না, সংস্কার জন্য হচ্ছে সংস্কার ধ্বংস। কেমন মানে ঘটের ধ্বংসের প্রতি ঘট নিজের একটা কারণ, তেমনি সংস্কার ধ্বংসের প্রতি সংস্কার জন্য হচ্ছে কারণ হবে। সংস্কার জন্য যে ধ্বংস, মানে সংস্কারের ধ্বংস হয়ে গেলে সংস্কার জন্যই থেকে যাচ্ছে। সুতরাং সংস্কার ধ্বংসে এই স্মৃতির লক্ষণটা চলে যাচ্ছে। যখনই জ্ঞানপত্র দিয়ে দেওয়া হলো, তখন কি হলো, তখন আর সংস্কার মাত্র জন্য থাকলো না, তখন সংস্কার মাত্র জন্য যে জ্ঞান, সেই জ্ঞানে তখন জ্ঞানপত্র দিয়ে দেওয়ার জন্য আর সংস্কার ধ্বংসতে, কারণ ধ্বংস তো হচ্ছে না এখানে, সংস্কার জন্যম ধ্বংস হতে পারতো, কিন্তু ধ্বংস আর হবে না। কেন হবে না না, জ্ঞান হচ্ছে, সংস্কার মাত্র জন্যম জ্ঞানকে বলে দেওয়া হচ্ছে, তাই জ্ঞানপত্র এখানে তাৎপর্য আছে। 2 নম্বর হচ্ছে ঘটাদি প্রত্যক্ষে অতিব্যাপ্তি বারণায় সংস্কার জন্যমিতি। যদি সংস্কার মাত্রজন্যম এই কথাটি বাদ দেওয়া হতো, তাহলে লক্ষণ দাঁড়াতো জ্ঞানং স্মৃতি। জ্ঞানং স্মৃতি বললে কি দাঁড়াতো, তাহলে বলছে ঘটাদি প্রত্যক্ষে অতিব্যাপ্তি হয়ে যেত। ঘটাদি প্রত্যক্ষে কেন হতো না, ঘটাদি প্রত্যক্ষ একটা জ্ঞান, সেই জ্ঞানটা তো আর সংস্কার জন্য হচ্ছে না, কিন্তু এটা তো জ্ঞান তো হচ্ছে, তাহলে ওই জ্ঞানটাও একটা স্মৃতি হয়ে যেত, ঘটাদি প্রত্যক্ষ একটা স্মৃতি হয়ে যেত। যাতে না হয় তার জন্য সংস্কার জন্যম দেওয়া হলো। ঘটাদি প্রত্যক্ষ আর সংস্কার জন্য হচ্ছে না এই মুহূর্তে, তাই সংস্কার জন্যম পদটা তাৎপর্য আছে। এরপরে আমরা দেখব যে মাত্র পদটা কেন দেওয়া হয়েছে। কেন দেখতে পাচ্ছি আমরা সংস্কার মাত্র জন্যম আছে, মাত্র পদটা কেন দেওয়া হয়েছে না, স্যার, প্রত্যভিজ্ঞায়া প্রতিব্যাপ্তি। হ্যাঁ হ্যালো, সংস্কারটা আরেকবার বলবেন? কোনটা কোনটা সংস্কার পদটা কেন এসছে আরেকবার যদি একটু বলেন। সংস্কার? হ্যাঁ 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 মানে স্মৃতির লক্ষণে বলা হয়েছে সংস্কার মাত্রজন্যম জ্ঞানং স্মৃতি। তো সংস্কার এখানে 3 প্রকারের আছে, সেখানে কোন সংস্কারকে নেওয়া হবে না ভাবনাক্ষে সংস্কারের কথা বলা হয়েছে। এখন কেন ভাবনাক্ষে সংস্কারের কথা বলা হলো, কারণ আমরা দেখেছি জ্ঞানের অধিকরণ হচ্ছে আত্মা, এবং আত্মাতে কেবল ভাবনাই থাকে, আত্মাতে বেগ বা স্থিতিস্থাপকতা থাকতে পারে না।
বেগ মানে হচ্ছে কোনো ক্রিয়া, মানে আত্মার মধ্যে ক্রিয়া আছে এরকম আমরা বলতে পারি না। আর স্থিতিস্থাপকতা মানে হচ্ছে আহ, আহ, কোনো কিছুকে, যেমন আমরা গাডার দেখেছি, গাডারকে টেনে ছেড়ে দিলে গাডার কিন্তু আবার সেই একই জায়গায় ফিরে আসছে। আমরা এরকম আত্মাকে যেমন টানতেও পারবো না, আবার সেই জায়গায় ফিরে যাবে এরকম ব্যাপার থাকে না। তার মানে সংস্কারের মধ্যে যে তিনটে বিষয় আমরা দেখতে পাচ্ছি, বেগ, ভাবনা আর স্থিতিস্থাপকতা, এই তিনটে বিষয়ের মধ্যে কেবল ভাবনাটা আত্মাতে আছে এখানে। সুতরাং এই যে ভাবনাক্ষীয় সংস্কার এখানে ধরতে হবে, বোঝা গেল? এবং এই তারপরে সংস্কার ধ্বংসটা তো বলেছি, শুধু বাকি আছে একটাই, যে মাত্রপদটা কেন দেওয়া হয়েছে। মানে মাত্রপদ না দিলে কি হতো না, সংস্কার জন্যম জ্ঞানং স্মৃতি হয়ে যেত। প্রত্যভিজ্ঞা যে জ্ঞানটা আছে সেখানে দুরকম জ্ঞান, মানে ক্ষণিক ক্ষণিক স্মৃতি, ক্ষণিক অনুভব, মানে দুরকম জ্ঞান, মানে স্মৃতি হবে আবার অনুভব হবে। মানে স্বয়ং দেবদত্ত যদি বলা হয়, তাহলে এই স্বয়ং দেবদত্ত এখানে একটা হচ্ছে স্মৃতি হয় আর একটা অনুভব আছে, মানে দুটো মিশিয়ে প্রত্যবিজ্ঞা জ্ঞানটা হচ্ছে। সেখানে স্মৃতি আছে, অনুভব আছে, তাহলে স্মৃতিতে সংস্কার মাত্র সংস্কার জন্যম যাচ্ছে, কিন্তু প্রত্যভিজ্ঞায় দুটো যেহেতু আছে, একটা স্মৃতিও আছে, অনুভবও আছে, তাই সংস্কার মাত্র জন্য তো নয়, ওটা সংস্কার জন্য হতে পারে। প্রত্যভিজ্ঞা জ্ঞানটা সংস্কার জন্য হতে পারে, কিন্তু সংস্কার মাত্র জন্য নয়, কারণ ওখানে অনুভব আছে। সুতরাং মাত্রপদটা এখানে তাৎপর্য আছে। মাত্রপদ না দিলে কেবলমাত্র স্মৃতিই বোঝাতো, এটা মানে প্রত্যভিজ্ঞাতে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। মানে যেহেতু দুটো বিষয় এখানে আছে, শুধু স্মৃতি নয় অনুভবও আছে এখানে, তাই স্মৃতির ক্ষেত্রে সংস্কার মাত্র কথাটা দিয়ে দেওয়ার জন্য প্রত্যভিজ্ঞাতে আর অতিব্যাপ্তি হলো না। এটা আমাদের স্মৃতি গেল। এরপরে হচ্ছে, যেহেতু দুটো ভাগ আছে জ্ঞানের, স্মৃতি আর অনুভব, এবার অনুভবের কথা বলা হচ্ছে। এই যে কথা বলা হলো সংস্কার ও তর্ক সংগ্রহে বলা আছে সংস্কার ও মাত্রজন্যম জ্ঞানং স্মৃতি, সেই স্মৃতির ভিন্নম মানে তদ্ভিন্নম জ্ঞানম অনুভব। স্মৃতি ভিন্ন জ্ঞানটাই হচ্ছে অনুভব। দীপিকা টিকাই বলা হচ্ছে স্মৃতি ভিন্নম জ্ঞানম অনুভব হইতে, মানে স্মৃতি যা দেখলাম আমরা, সংস্কার মাত্র থেকে জাত যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে স্মৃতি, তার থেকে ভিন্ন যেটা সেটাই হচ্ছে অনুভব। এখানে এরকম ওই ধর্মকে নিয়ে লক্ষণ করা হয়েছে, লক্ষণে এরকম বুঝতে হবে, স্মৃতি ভিন্নত্ব সমানাধিকরণ জ্ঞানত্ব অনুভবত্ব এরকম করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অনুভব, মানে অনুভব স্মৃতি থেকে কিভাবে পার্থক্যটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। অনুভব কথার অর্থ কি না, অনুভব কথার অর্থ হচ্ছে অনু প্রমাণ ব্যাপারাত পরং ভবতি ইয়াস অনুভব। মানে অনুভব সবসময় প্রমাণকে অপেক্ষা করে। আমরা দেখতে পাবো অনুভব যে যখন বলা হবে, যথার্থ অনুভবের কথা বলা হবে, ওই যে প্রত্যক্ষ অনুমান উপমান আর শব্দ যে প্রমাণ আছে, প্রত্যেকটা এই প্রমাণের মাধ্যমে কিন্তু আমাদের প্রমার জ্ঞান হচ্ছে। সুতরাং অনুভব সবসময় প্রমাণ ব্যাপারের পরে হয়ে থাকে, সেই জন্য এটা অনুভব বলা হয়েছে। কিন্তু স্মৃতির ক্ষেত্রে কোনো প্রমাণ ব্যাপার নেই। পূর্ব যে অনুভব সেখানে কিন্তু বরং অনুভবটা আছে, মানে স্মৃতির ক্ষেত্রে অনুভব থাকবে, থাকতেই হবে, কারণ পূর্বে সংস্কার মাত্র জ্ঞান। স্মৃতি মানে কি, স্মৃতি মানে যেটা মনে আছে আমার, এবং যখন স্মৃতি হয়েছে, স্মৃতি এখন মনে করছি আমরা, তার মানে ওই জ্ঞানটা কোন একটা সময় হয়েছে। যখন ওই জ্ঞানটা হয়েছে তখন সেটা অবশ্যই অনুভব জন্য জ্ঞান, তার মানে পূর্বের অনুভব জন্য জ্ঞানটা আমাদের মনের মধ্যে সংস্কার রূপে থেকে গেছে। সেইটা যখন আমাদের উদ্বুদ্ধ হচ্ছে, মানে কোনো প্রসঙ্গ ক্ষেত্রে আমাদের মনে আসছে,
তখনই আমরা স্মরণ করছি, তখনই সেটা উদ্বুদ্ধ হচ্ছে, তখন সেটা স্মৃতি বা স্মরণ জ্ঞান আমরা বলছি। তার মানে স্মৃতির ক্ষেত্রে ওই প্রমাণ ব্যাপারটা নেই, কিন্তু অনুভবের ক্ষেত্রে আছে। সেই জন্য অনুভব হচ্ছে স্মৃতি ভিন্ন জ্ঞান, মানে সেখানে অনুভবের ক্ষেত্রে সংস্কার কোনো কাজ করবে না, এখানে প্রমাণটা কাজ করবে। আর স্মৃতির ক্ষেত্রে সংস্কার কাজ করবে। কিরকম সংস্কার? কোন সংস্কার? না পূর্বে অনুভবের দ্বারা উৎপন্ন হয়েছে যে জ্ঞান, সেই জ্ঞানটা মনের মধ্যে থেকে গেছে কিভাবে? না সংস্কার রূপে থেকে গেছে, সেই জ্ঞানটা হচ্ছে স্মৃতি। তাই স্মৃতি ভিন্নম অনুভব। এবার বলা হচ্ছে, তারপরে বলা আছে যে অনুভব হচ্ছে প্রমা। অবশ্যই এটা যথার্থ অনুভবের কথাই বলা হচ্ছে। যথার্থ অনুভব হচ্ছে প্রমা, এবং এই প্রমা যখনই বলা হচ্ছে অনুভবকে, যথার্থ অনুভবকে, তখনই স্মৃতিকে, স্মৃতি প্রমাত্ম নয় এটা স্বীকার করে নিতে হচ্ছে। মানে স্মৃতির মধ্যে প্রমাত্ম যে নেই সেটা আমরা বুঝে যাচ্ছি, কারণ অনুভবের, এবার আমরা দেখব অনুভবের দুটো ভাগ আছে, আমরা দেখেছি, একটা যথার্থ অনুভব আর একটা অযথার্থ অনুভব। যথার্থ অনুভবকে প্রমা বলা হয়েছে, তার মানে স্মৃতিকে প্রমা বলা হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, এগুলো খুবই সংক্ষেপে বলছি আমি কিন্তু। এরপরে হচ্ছে আমরা আসছি যথার্থ অনুভব। এক মিনিট। মাঝখানে সুশোভন স্যার বলছি একটু আমাকে জানাবেন কখন সময় হয়ে যাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি না, টাইম দেখতে পাচ্ছি না, এখানে স্ক্রিনটা আছে তো, আর টাইম লাগবে একটু আমার, হ্যাঁ, শেষ করতে। না, আপনি করুন, আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। যথার্থ অনুভব, এটি হচ্ছে অনুভবের প্রথম যে ভাগ, দুটি ভাগ আছে, যথার্থ অনুভব এবং অযথার্থ অনুভব। যথার্থ অনুভবের যে লক্ষণটি করা হয়েছে, সেই লক্ষণটি তর্কসংগ্রহে এরকম আছে: তদ্বতি তৎ প্রকারকঃ অনুভবঃ যথার্থঃ। তদ্বতি আর তৎ প্রকারক, দুটো বিষয় এখানে আছে। তদ্বতি একটা আর তৎ প্রকারক একটা। তদ্বতি এখানে সপ্তমী করা হয়েছে, স্পষ্টভাবে লেখা আছে সপ্তমীর যে অর্থ সেটা হচ্ছে বিশেষ্যকর্ত। তদ্বতি সপ্তমী, আর তদ্বৎ থেকে আসছে তদ্বতি, তো তদ্বৎ পদের অর্থ হচ্ছে প্রকারবৎ। প্রকার মানে হচ্ছে বিশেষণ। এখানে আমরা দেখবো, পরে লেখাও আছে এখানে, ঘটে ঘটত্বম, এটা হচ্ছে ঘটত্বমটা হচ্ছে প্রকার বা বিশেষণ। ঘটে ঘটত্ব থাকে, ধর্ম এবং বিশেষণ। এখানে এই যে তদ্বতি, তাহলে তদ্বতি এর সপ্তমীর অর্থ বিশেষ্যকত্ব, আর তদ্বৎ পদের অর্থ হচ্ছে প্রকারবৎ। তার মানে তদ্বতি এই পদটার কি অর্থ দাঁড়াচ্ছে? এই পদটার অর্থ দাঁড়াচ্ছে যে প্রকারবৎ বা প্রকারীভূত যে ধর্ম, বৎ বিশেষ্য, এটা হচ্ছে তদ্বতি পদের অর্থ। কিভাবে অর্থটা পেলাম? তদ্বতি শব্দের সপ্তমী আছে, সপ্তমীর অর্থ হচ্ছে বিশেষ্যকত্ব। তদ্বৎ শব্দের সপ্তমী হয়েছে, তদ্বৎ শব্দের অর্থ হচ্ছে প্রকারবৎ। তৎ মানে হচ্ছে প্রকার, প্রকার মানে হচ্ছে বিশেষণ, বিশেষণ যুক্ত। এখানে ধর্মের কথা বলা হচ্ছে, ঘটে ঘটত্বম, এই ঘটত্ব হচ্ছে এখানে প্রকার বা বিশেষণ। তাহলে তদ্বতি পদের অর্থ দাঁড়াচ্ছে প্রকারভূত যে ধর্ম, সেই ধর্ম বিশিষ্ট যে বিশেষ্যক, এটা গেল তদ্বতি পদের অর্থ। তারপরে আর একটা পদ আছে তৎপ্রকারকঃ। তৎপ্রকারক মানে বুঝতে পারা যাচ্ছে সেই প্রকারীভূত, তৎ মানে এখানে সেই ধর্মটাই হবে, আবার একই অর্থ, তৎ মানে প্রকারীভূত ধর্ম, যে প্রকার হয়েছে যেখানে, সেই রকম অনুভবটা হচ্ছে যথার্থ অনুভব। তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় লাইনটাই আছে, আমি এখানে পেন ব্যবহার করতে পারছি না। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, প্রকারীভূত ধর্ম বিশেষ্যক এবং
তৎ ব্র্যাকেটে আছে প্রকারীভূত ধর্ম, মানে তৎ মানে ধর্মটা, ঘটত্ব, সেটা প্রকার হয়েছে যেখানে সেই রকম অনুভবটি হলো যথার্থ অনুভব। প্রকার মানে বিশেষণ, ঘটের ধর্ম ঘটত্ব, এখানে ঘট হচ্ছে বিশেষ্য আর ঘটত্ব হচ্ছে প্রকার বা বিশেষণ। যখন ঘট এই জ্ঞানটা হচ্ছে, তাহলে আমরা বললাম যে ঘট, এই ঘটের জ্ঞানটা কিভাবে যথার্থ অনুভব হচ্ছে আমাদের, মানে সেই স্বরূপটা কিরকম হবে না তদ্বতী হবে। তদ্বতী মানে ঘটত্ব যে ধর্মটা আছে সেই ধর্ম বিশিষ্ট বিশেষ্য, তাহলে ঘটত্ব বৎ ঘট বিশেষ্য। ঘট আর ঘটহ, ঘটত্বম আর ঘটহ, এটা জানতে হবে আমাদেরকে। ঘট হচ্ছে বিশেষ্য আর ঘটত্বম হচ্ছে বিশেষণ। ঘটে থাকে ঘটত্ব, সুতরাং জ্ঞানটা এরকম হবে ঘটত্ব ধর্ম বিশিষ্ট যে ঘট বিশেষ্যক, যে ঘট, সেই ঘটে যেন ঘটত্ব প্রকারকই জ্ঞান হয়, তবেই সেটা যথার্থ অনুভব হবে। তাহলে ঘটত্ব বিশিষ্ট যে ঘট, সেই ঘটে যখন ঘটত্ব প্রকারক জ্ঞান হবে, তখনই যে জ্ঞানটি হবে বা যে অনুভবটি হবে সেটি হচ্ছে যথার্থ অনুভব। তার উল্টোটা আমরা দেখবো অযথার্থ অনুভবের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হবে। সুতরাং এখানে আমাদের ঘটের জ্ঞানটা কিরকম দাঁড়ালো না ঘটত্ববৎ ঘট বিশেষ্যক ঘটত্ব প্রকারক অনুভব, ওটাই তদ্বতী তৎপ্রকারক অনুভব, এটার অর্থটা। এখানে একটু বিচার করার জায়গা আছে, বেশ একটু কঠিনও আছে জায়গাটা, চেষ্টা করছি বোঝানোর। দীপিকাটিকে বলা হচ্ছে ননু ঘটে ঘটত্বম ইতি প্রমায়াম অব্যাপ্তি। কেন না, যদি এখানে এই যে তদ্বতী, এখানে তো বত আছে, বত মানে হচ্ছে অধিকরণ, মানে একটা অধিকরণের কথা হবে। যদি অধিকরণ ধরা হয় তার মানে ঘটে ঘটত্ব আছে, এরকম একটা জ্ঞান আমাদের হয়। ঘটে ঘটত্ব এখানে সপ্তমী এবং অধিকরণ অর্থ আছে, তখন ঘটে ঘটত্ব এই যে জ্ঞানটা হচ্ছে, এই যে ঘটে ঘটত্ব, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা কিরকম না ঘট বৃত্তি ঘটত্ব, মানে ঘট বৃত্তি ঘটত্ব, এই জ্ঞানটা আমাদের হয়, এটা হচ্ছে যথার্থ অনুভব প্রমা। এখানে যদি এরকম হয়, মানে বধ শব্দের অর্থ যদি অধিকরণ ধরা হয়, তাহলে কি হবে না ঘটত্বে ঘটের একটা আপত্তি আসবে। ঘটে ঘটত্ব থাকতে পারে কিন্তু ঘটত্বে ঘট থাকতে পারে না, তাই বলছে ঘটত্বে ঘটা ভাবাদ এটি চেন্ন। সেখানে তখন তাহলে ঘটত্বে ঘট এরকম যখন থাকবে তখন ব্যাপারটা থাকতে পারে, মানে ঘটত্বে ঘট কথাটা হবে, তখন অর্থটা কি দাঁড়াবে, তখন ঘট হয়ে যাচ্ছে বিশেষণ আর ঘটত্ব হয়ে যাচ্ছে বিশেষ্য। সেক্ষেত্রে এই প্রমার ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে যে অধিকরণ ধরলে হবে না এখানে, সেই জন্য বলে দেওয়া হয়েছে এই বতের অর্থ হতে হবে সম্বন্ধ ধরতে হবে। সম্বন্ধ ধরলে কি হবে না, সম্বন্ধ যখন স্বীকার করা হবে তখন বলা যত্র যৎ সম্বন্ধ অস্তি তত্র তৎসম্বন্ধানুভব, সেখানে সম্বন্ধ স্বীকার করা হবে। যেমন ঘটত্বে যেমন ঘট সম্বন্ধী হয়, আবার ঘটও তেমন ঘটত্ব সম্বন্ধী হয়। এখানে আর কোনো ওই বিশেষ বিশেষণ ভাব বা অধিকরণে ব্যাপারটা না থাকায় এই জায়গাটা কোনো অসুবিধা হবে না। মানে ঘটত্বে যেমন ঘট সম্বন্ধ হয়েছে, তেমন ঘটও তেমন ঘটত্ব সম্বন্ধী হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাই আর যথার্থ অনুভবের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম কেবলমাত্র ঘটে ঘটত্বম এইখানেই শুধুমাত্র লক্ষণটি যাবে, সেটা কিন্তু আর রইল না। ঘটত্বে ঘট এখানেও লক্ষণটা যাবে, অসুবিধা রইল না, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং আমাদের জ্ঞানটা কিরকম হবে না একদম একদম পাতি কথাই বললে যেটা যেরকম
তার সেরকম জ্ঞানটাই হচ্ছে যথার্থ অনুভব। যেটা যেরকম মানে ঘট কিরকম না, ঘট হচ্ছে আমাদের যখন কোনো জ্ঞান হয়, বিশিষ্ট বৈশিষ্ট্য বহি জ্ঞান হয় আমাদের, মানে জ্ঞানটা বিশিষ্ট, বিশিষ্টের জ্ঞান অবশ্যই হতে হবে। ঘটের জ্ঞান হলো মানে কি, ঘটত্বাবচ্ছেদক ঘটের জ্ঞান হচ্ছে। তাহলে ঘট কিরকম না, ঘটত্বাবচ্ছিন্ন ঘটত্বাবচ্ছিন্ন ঘট, এরকম জ্ঞানটা হবে আমাদের। তাহলে ঘটটা হচ্ছে যেরকম তার সেরকমই জ্ঞান হতে হবে। তাই বলা হচ্ছে ঘটত্ববৎ ঘটবিশেষ্যক, সেখানে ঘটত্ব প্রকারকেরই জ্ঞান হবে, প্রকারক বিশিষ্টই জ্ঞান হবে। অন্য কিছু হলে জ্ঞানটা অযথার্থ হয়ে যাবে। সেটাই আমরা পরে দেখতে পাচ্ছি যে অযথার্থ অনুভব মানে, যথার্থ অনুভব হচ্ছে একদম ঠিকঠাক জ্ঞান। যথার্থ মানে ঠিকঠাক ভাবে জ্ঞানটা হচ্ছে আমাদের, যেটা যেরকম তার সেরকম ভাবেই জ্ঞানটা হলো। এবার তার উল্টোটা কি হবে, যদি সেরকম না হয় তাহলে কি হবে না, অযথার্থ জ্ঞান হয়ে যাবে। সেটার লক্ষণটা অভিজিৎ কি বলা হচ্ছে। হ্যাঁ আপনার বলার মধ্যে একটুখানি ইন্টারফেয়ার করছি। হ্যাঁ বিষয়টার প্রতি অন্যায় অবিচারই করা হবে যদি আপনাকে এখানে কিছু বলতে যাওয়া হয়। তবুও আমি চাইবো আপনি যদি শুধুমাত্র টপিক, তার লক্ষণটা কি এবং তার সম্বন্ধে দুটো কথা বলে আপনি বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে পরিষ্কার করে দেন। আপনি যেটা করছেন সেটা একদমই যথার্থ, তবুও আমার অন্যায় আবদার বলতে পারি ছাত্রছাত্রীদের জন্য যদি সংক্ষেপে বিষয়গুলো একটু বলে দেন। পুরো সব সব সবকিছুই তো সংক্ষেপে। একদম সংক্ষেপে, কারণ তারা কতটা গ্রহণ করতে পারলে অবশ্যই ঠিক আছে, আমি জানছি বিষয়গুলো সম্বন্ধে তাদের একটু ধারণা হয়ে যায়। হ্যাঁ চেষ্টাই করছি, মানে পুরোটা শেষ করার চেষ্টা করছি, অনেকটাই আছে। অনেক রয়েছে, অনেক বক্তব্য রয়েছে এবং শুনতে ভালোও লাগছে। দেখুন আপনার যেটা সুবিধা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। মানে যথার্থ অনুভবের ঠিক উল্টোটা হচ্ছে অযথার্থ অনুভব। মানে যথার্থ অনুভব, অনুভব মানে আমরা জ্ঞান দেখেছি, মানে কিরকম জ্ঞান, যেটা ঠিকঠাক জ্ঞান, মানে যেটা যেরকম তার সেরকমই জ্ঞান হতে হবে। আর তার ঠিক উল্টোটা হচ্ছে অযথার্থ জ্ঞান। সেটা কি বলা হচ্ছে না, তদ অভাববতী তৎ প্রকারকশ্চ অযথার্থ। যা আগে বলা হলো তার ঠিক উল্টো, একদম ঠিক উল্টোটা। ওখানে বলা ছিল যে প্রকারীভূত ধর্ম বিশিষ্ট বিশেষ্য, এখানে বলা হচ্ছে প্রকারীভূত ধর্ম অভাববাদ বিশেষ্য। তৎপ্রকারক মানে একই, প্রকারীভূত ধর্ম প্রকারক অনুভাবী হলো অযথার্থ। এটা উদাহরণের মাধ্যমে দেখে নিই আমরা। উদাহরণটা কিরকম না, আমাদের একটা ভ্রম জ্ঞান হয়, সুক্তিতে রজতের জ্ঞান হয়। এই ঝিনুক দূর থেকে দেখলাম ঝিনুকে আলো চকচক, আলো পড়েছে চকচক করছে, তখন আমার রূপোর জ্ঞান হচ্ছে, রজতের জ্ঞান হচ্ছে। এই যে সুক্তিতে রজতের জ্ঞান, এটা ভ্রম জ্ঞান। কেন ভ্রম জ্ঞান না, আমরা যখন দেখলাম সুক্তিতে রজতের জ্ঞান হচ্ছে, তখন আমরা কি বললাম না, ইদম রজতম বললাম, এটা হচ্ছে রজত, এই প্রকারের জ্ঞান হচ্ছে। এখানে এই যে ইদম, এই ইদমের দ্বারা যাকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে না, ইদমের দ্বারা সুক্তিকে কিন্তু বলা হচ্ছে। মানে সুক্তি এটা হচ্ছে রজত, এই ইদমের দ্বারা সুক্তিকে চিহ্নিত করলাম আমরা। তাহলে ইদমটা হচ্ছে, ইদম দ্রব্যটি এখানে বিশেষ্য। ইদম দ্রব্য কোনটা, সুক্তি। সুক্তিতে সুক্তির ধর্ম আছে কি না, সুক্তিত্ব আছে, রজতত্ব কিন্তু নেই। রজতত্বের অভাব বিশিষ্ট হচ্ছে সুক্তি। তাহলে প্রথম যে অংশটি আছে তৎ অভাববতী, মানে তৎ মানে হচ্ছে না প্রকারীভূত ধর্ম অভাববৎ বিশেষ্য। যখনই বললাম যে ইদম রজতম, তখন আমরা দেখতে পাচ্ছি যে তৎ অভাববতী, মানে এখানে এই ইদমের মধ্যে কি আছে না, সুক্তিত্ব যে প্রকার বা ধর্ম, তার অভাব বিশিষ্ট তৎপ্রকারক মানে রজতত্ব প্রকারক জ্ঞান। তাই এখানে বলা হচ্ছে এই প্রত্যক্ষে রজতত্বের অভাব বিশিষ্ট, মানে রজতের মধ্যে আছে রজতত্ব, তার অভাব বিশিষ্ট ইদম বিশেষ্য ও রজতত্ব প্রকার জ্ঞান। ব্যাপারটা বোঝা গেল? মানে আহ প্রথমের অংশটা হচ্ছে রজতত্ব অভাববদ বিশেষ্যক, রজতত্ব প্রকার জ্ঞান হচ্ছে। মানে সুক্তিতে তো আর রজত নেই, মানে রজতত্ব নেই, রজতত্ব রজতে আছে আর সুক্তিতে আছে সুক্তিত্ব। তাহলে কি দাঁড়ালো, মানে আগের ক্ষেত্রে দেখলাম যে ঘট কিরকম, ঘটত্ব বিশিষ্ট, তার মানে
ঘটত্ব প্রকার বিশিষ্ট যে ঘট, তাতে ঘটত্ব প্রকার রূপেই জ্ঞানটা হবে। তার মানে এখানে কি দেখছি আমরা, সুক্তির মধ্যে সুক্তিত্ব আছে, কিন্তু জ্ঞানটা কি হচ্ছে না, রজতত্ব রূপে জ্ঞানটা হচ্ছে, আমাদের ভুল হচ্ছে জ্ঞানটা, তাই এটা অযথার্থ অনুভব। এবং আমার এরপরে যাচ্ছে অযথার্থ অনুভব। তারপরে বলা হয়েছে যথার্থ অনুভব, বলা হয়েছে প্রমা। সেই প্রমা কি না, প্রমা হচ্ছে, প্রমা মানে মানে প্রকৃষ্ট, মা মানে হচ্ছে জ্ঞান, মানে প্রকৃষ্ট জ্ঞান। আমরা দেখলাম যথার্থ অনুভব মানেই হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান। সেই জ্ঞান কয় প্রকার, মানে আমাদের বলা হয়েছে নৈয়ায়িকদের মতে 4 ভাবে আমাদের জ্ঞান হয়। আমরা জ্ঞান অর্জন করার 4টি আমরা মার্গ দেখছি বা কারণ আছে এগুলো। সুতরাং বলা হচ্ছে প্রমা, এখানে প্রমার কথা বলা হয়েছে, তারপরে অনেক পরে আছে প্রমাণের কথা বলা হয়েছে। প্রমা হচ্ছে 4 প্রকার আছে, মানে যেটা আমাদের জ্ঞান হচ্ছে কি কি না, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি আর শাব্দ। এই 4টে হচ্ছে আমাদের জ্ঞান। 4টে মাধ্যম বলা যেতে পারে। প্রত্যক্ষের মাধ্যমে জ্ঞান হয়, অনুমিতির মাধ্যমে জ্ঞান হয়, উপমিতির মাধ্যমে জ্ঞান হয়, আর শব্দ বোধের মাধ্যমে জ্ঞান হচ্ছে। সুতরাং এই যে প্রমার করণকে বলা হচ্ছে প্রমাণ, মানে যার মাধ্যমে জ্ঞানটা হচ্ছে, যার কারণে জ্ঞানটা হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণ। আমরা দেখেছি অনুভবের ক্ষেত্রে দেখেছি, ওখানে বলা ছিল যে অনুভব সবসময় প্রমাণকে অপেক্ষা করে, মানে প্রমাণের মাধ্যমে, প্রমাণ ব্যাপারের মাধ্যমে আমাদের জ্ঞান হচ্ছে। সুতরাং এখানে প্রমাণের কথা আসবে অবশ্যই। সেখানে প্রমার করণকে বলা হচ্ছে প্রমাণ। তার মানে প্রমাণের মাধ্যমে প্রমার জ্ঞান হয়। প্রমা মানে প্রকৃষ্ট জ্ঞান। সুতরাং প্রত্যক্ষের মাধ্যমে প্রত্যক্ষের জ্ঞান, প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে প্রত্যক্ষের জ্ঞান, অনুমান প্রমাণের মাধ্যমে অনুমিতির জ্ঞান, উপমান প্রমাণের মাধ্যমে উপমিতির জ্ঞান, শব্দ প্রমাণের মাধ্যমে শব্দ বোধের জ্ঞান। সেই লক্ষণগুলো দেওয়া আছে এখানে। প্রথমটা যে রেড কালারে লেখা আছে, প্রত্যক্ষ জ্ঞান কারণম প্রত্যক্ষম, মানে প্রত্যক্ষ যে জ্ঞানটা হলো তার করণ, মানে প্রত্যক্ষ জ্ঞান। বাঁদিকেরটা হচ্ছে প্রমা, তাহলে প্রমার করণ হচ্ছে প্রমাণম, তেমনই করা আছে। প্রত্যক্ষ জ্ঞান করণম কোনটা না, প্রত্যক্ষম প্রমাণম। প্রত্যক্ষ কাকে বলে তার অর্থ দেওয়া আছে, মানে সংস্কৃতে যেটা শাস্ত্রে বলা আছে লক্ষণটা, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজন্যম জ্ঞানম প্রত্যক্ষম। এবং সংক্ষেপে বলে যাচ্ছি, ইন্দ্রিয়ের সাথে যখন অর্থের সন্নিকর্ষ হবে এবং তার থেকে যাতে যে জ্ঞানটা, সেটাই প্রত্যক্ষ। মানে আমি ঘট দেখতে পাচ্ছি, টেবিলের উপর ঘট আছে, ঘটটা হচ্ছে বিষয় মানে অর্থ এখানে, আর ইন্দ্রিয় হচ্ছে আমার চক্ষুর ইন্দ্রিয়। যখন ইন্দ্রিয়ের সাথে চোখের সম্বন্ধ হলো, ইন্দ্রিয় মানে চক্ষুর সাথে যখন অর্থ মানে ঘটের সম্বন্ধ হলো, সন্নিকর্ষ হলো, সংযোগ হলো, তখনই আমার ঘটের জ্ঞান হলো, সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এখন দেখতে পাচ্ছি আমি। এখানে প্রশ্ন হতে পারে যে কেন চক্ষুর ইন্দ্রিয়র কথা বলা হলো? কারণ এখানে আত্মা মনের সংযোগ হচ্ছে, মন ইন্দ্রিয়কে একটা ডিরেকশন দিচ্ছে। যেহেতু চক্ষুর ইন্দ্রিয়ের সামর্থ্য আছে দেখার, যখন ঘ্রাণ করা হবে তখন ঘ্রাণেন্দ্রিয়ের কথা আসবে এখানে, তো এখানে এই চক্ষুর ইন্দ্রিয় এসছে, সেটা প্রত্যক্ষ জ্ঞান হয়েছে। তারপরে ঠিক একই রকম ভাবে আছে অনুমিতি কারণম অনুমানম। অনুমিতি কার মাধ্যমে হয়? অনুমান প্রমাণের মাধ্যমে অনুমিতি হয়। এবং অনুমিতির লক্ষণ, অনুমানের লক্ষণটা কি? অনুমানের লক্ষণ হচ্ছে পরামর্শজন্যম জ্ঞানম অনুমানম, এটা অনুমানম হবে, অসংখ্য একটা। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে প্রমাণের লক্ষণ করা হয়েছে, এটাই এই নব্য নৈয়ায়িকদের যে ট্র্যাডিশনটা আছে, সেটা হচ্ছে প্রমাণকে তারা প্রাধান্য দিয়েছে এবং প্রমাণের লক্ষণ করছে, প্রমাণের ব্যাখ্যা করছে, তাই প্রমাণের এখানে লক্ষণগুলো দেওয়া হয়েছে। অনুমানের লক্ষণ হচ্ছে পরামর্শজন্যম জ্ঞানম অনুমানম, পরামর্শ থেকে জাত যে জ্ঞান সেটা হচ্ছে অনুমান। আমি এটার ভেতরে ঢুকছি না, ও পরামর্শ কাকে বলে সেটা বলছি না। তারপরে হচ্ছে এটা যেমন উদাহরণটা খুব প্রসিদ্ধ উদাহরণ, নৈয়ায়িকদের কাছে একটা প্রসিদ্ধ উদাহরণ, যে পাহাড়ে ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখে আমরা
আগুনের পাহাড়ের মধ্যে বা কোথাও এক পাহাড়ের পাশাপাশি কোথাও আগুন ধরেছে, ওখানে আগুন আছে, আমরা আগুনের অনুমান করছি, যদিও আমরা আগুনকে দেখতে পাচ্ছি না, শুধু কেবলমাত্র ধোঁয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধূমকে দেখে বহ্নির অনুমান করছি আমরা, এটা একটা জ্ঞান হচ্ছে আমাদের, এটা অনুমানের মাধ্যমে হচ্ছে। তারপরে উপমিতি আর উপমান আছে, উপমান প্রমাণ। উপমিতির করণ হচ্ছে উপমান। উপমিতি কার মাধ্যমে হয় না, উপমান প্রমাণের মাধ্যমে হয়। সেই উপমানটা কিরকম না, সঙ্গাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি। এখানে সাদৃশ্য জ্ঞানের কথা বলা হয়েছে। গো সদৃশ গবায় একটা প্রসিদ্ধ উদাহরণ আছে। গো সদৃশের মাধ্যমে গবয়ের জ্ঞান হচ্ছে, এখানে এই সাদৃশ্য জ্ঞানটা উপমানের মাধ্যমে হয়ে থাকছে। এটি শক্তিগ্রহের একটি অন্যতম উপায়ও বলা হয়েছে 8টা শক্তিগ্রহের মধ্যে। তারপরে আসছে অন্তিম যে প্রমাণ, সেটা হচ্ছে শব্দ প্রমাণ। সেই শব্দ প্রমাণের প্রমা হচ্ছে শব্দ বা শব্দ বোধ বলা হচ্ছে। সেই শব্দবোধের করণ কি না, শব্দ জ্ঞান। শব্দ জ্ঞানের মাধ্যমেই আমাদের শব্দবোধ হয়। শব্দের লক্ষণ কি না, আপ্ত বাক্যম শব্দ। আপ্ত ব্যক্তির বাক্য বা আপ্ত ব্যক্তির উপদেশ বা আপ্ত উপদেশই হলো শব্দ প্রমাণ। আমরা এখানে বেদকে বলতে পারি যে আপ্ত উপদেশ, ওটা বলতে পারবো না যে আপ্ত ব্যক্তি বলা যাবে না, ওটা আপ্ত উপদেশ হবে, মানে উপদেশটা আপ্ত। সেই রকম এখানে আপ্ত ব্যক্তির আবার অনেক লক্ষণ দেওয়া হয়েছে, যে রাগদ্বেষ শূন্য, করণ পাটব শূন্য, যে রকম ব্যক্তি যখন কোনো কথা বলবে সেই বিষয়ে সেই ব্যক্তি হচ্ছে আপ্ত। সেরকম মানে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে আপ্ত হতে পারে। সেক্ষেত্রে সেই শব্দের মাধ্যমে শব্দ বোধের জ্ঞান হয়। এই গেল আমাদের প্রমা এবং প্রমাণ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিষয়, সেটা হচ্ছে করণ নামক একটি শব্দ আছে। এটা আমাদের তোমাদের পাঠ্য আছে, সেই পাঠ্যের মধ্যে করণ কথাটা আসছে। যখনই করণ কথাটা আসবে তখন অবশ্যই করণ এলেই কারণের কথাটা অবশ্যই আনতে হবে। কারণ যদি করণ কাকে বলে জানতে চাই আমরা, সেখানে করণের লক্ষণ তর্কসংগ্রহে বলা আছে অসাধারণম কারণম করণম। দেখো, অসাধারণ কারণকে করণ বলা হচ্ছে, তার মানে কি, তার মানে আমাদের অসাধারণ মানে বুঝতে পারছি এটা সাধারণ নয়, অসাধারণ বলা হলো, কিন্তু কারণ কাকে বলে জানতে হবে। যদি কারণ পদটার অর্থ না জানি তবে কিন্তু করণের অর্থ জানতে পারবো না। অথচ করণ না জানলে আবার ওদিকে প্রমাণের ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। সুতরাং আমরা কারণ কাকে বলে আমরা জানবো। এবার কারণ কাকে বলে না, কারণের লক্ষণে তর্কসংগ্রহকার বলছেন কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম। তারপরে কার্যের লক্ষণ আছে কার্যং প্রাগভাব প্রতিযোগী। এবার কার্যের লক্ষণ, সেখানে একদম সংক্ষিপ্ত যে অর্থটা, কার্য নিয়ত পূর্ববৃত্তি কথার যে সংক্ষিপ্ত অর্থটা, সেটি হচ্ছে যে কার্যের নিয়ত পূর্বে যা থাকে তাই হচ্ছে কারণ। কার্যের নিয়ত পূর্বে, এখন আমরা দেখবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কার্যের পূর্বে যার উপস্থিতি নিয়ত এবং যে অন্যথা সিদ্ধ হবে না, এই কথাটা আমার বাচ্চা কথা থেকে না, টিকায় এই কথাটি আছে, না হলে লক্ষণটি অনেক জায়গায় অতিব্যাপ্তি অব্যাপ্তি হয়ে যেত। সেই জন্য নতুন একটি শব্দ আসছে এখানে, অন্যথা সিদ্ধ। সুতরাং আমরা যে কারণের লক্ষণটা দেখতে পাচ্ছি, সেখানে 3টি শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ আমরা পাচ্ছি। একটি হচ্ছে পূর্ববৃত্তি, একটি হচ্ছে নিয়ত, এবং তৃতীয় যে অন্যতম প্রধান শব্দ সেটি হচ্ছে অনন্যথা সিদ্ধ বা অন্যথা সিদ্ধি শূন্য। আমরা এবার 3টি শব্দকে নিয়ে আমরা পড়ব। 3টি শব্দের কি কি অর্থ আছে। প্রথমে হচ্ছে পূর্ববৃত্তি। সুতরাং কারণ লক্ষণে পূর্ববৃত্তিত্ব পদস্য সার্থকতা, মানে পূর্ববৃত্তি পদটা কেন দেওয়া হয়েছে তার তাৎপর্য কি, স্টেপ বাই স্টেপ আমি লিখে রেখেছি, এখানে করা আছে। যখনই বলা হচ্ছে পূর্ববৃত্তি মানে কি, পূর্বে বৃত্তি, বৃত্তি মানে থাকা, পূর্বে থাকা, তখনই প্রশ্ন উঠবে কার পূর্বে থাকা। তখন বলা হচ্ছে না, কার্যের উৎপত্তির পূর্বে। কার্য হচ্ছে আমি বললাম ঘট, ঘট উৎপত্তির পূর্বে যা থাকবে সেটাই হচ্ছে এইটুকু অংশের আমি অর্থ বলছি, যে
ঘট উৎপত্তির পূর্বে যা থাকবে তাই হচ্ছে কারণ। পূর্বে থাকা, যখনই বললাম যে পূর্বে থাকা, তাহলে প্রশ্ন হতে পারে পূর্বে মানে কি বহু পূর্বে থাকা? পূর্বে মানে ঠিক পূর্বক্ষণে হতে পারে, আবার পূর্বে মানে গত কালও হতে পারে। তখন বলছে না, পূর্বে থাকা মানে হচ্ছে অব্যবহৃত পূর্বক্ষণে থাকা। যদি এই অব্যবহৃত কথাটা না বলা হতো তাহলে সমস্যা কি হতো না, আজকে যে ঘটটা উৎপন্ন হচ্ছে এবং গতকাল যে ঘট উৎপন্ন হয়েছে সেই কারণগুলো একই হওয়ায় আজকের ঘটের কারণ গতকালের কারণগুলো হয়ে যেতে পারে। সেই জন্য অব্যবহৃত পূর্বক্ষণে যে থাকবে সেই হচ্ছে কারণ, ঠিক পূর্বক্ষণে যে থাকবে। দুটো জিনিস পেলাম, একটা পূর্ববৃত্তি মানে হচ্ছে পূর্বে থাকা, এবং কার পূর্বে না কার্যের উৎপত্তির পূর্বে, এবং পূর্ব মানে বহু পূর্বে নয়, একদম অব্যবহৃত পূর্বে। এবার আমরা দেখতে পাচ্ছি বৃত্তি মানে থাকা, আমরা জানি বৃত্তি, যখনই বৃত্তি মানে থাকা এই অর্থটা আসবে তখনই একটি অর্থ আসবে, সেটাই হচ্ছে অধিকরণ, মানে কোথায় আছে থাকাটা। থাকাটা বলা হলো তো কোথায় থাকবে, তার উত্তরে বলা হচ্ছে যে অধিকরণে কার্যটা উৎপন্ন হচ্ছে সেই অধিকরণে থাকা। এখানে কার্যাধিকরণে বৃত্তিত্বই হচ্ছে পূর্ববৃত্তি, তার মানে কারণটা থাকবে কোথায়, কোন অধিকরণে থাকবে না কার্যাধিকরণে থাকবে, মানে যে অধিকরণে কার্য উৎপন্ন হবে সেই অধিকরণে থাকতে হবে। কারণ বৃত্তি মানে থাকা, অধিকরণকে অপেক্ষা করছে। অধিকরণটা তাহলে কি হলো এখানে না কার অধিকরণ, কারণের অধিকরণ, সেই অধিকরণটা কি না কার্যাধিকরণ। এবার বলা হচ্ছে যে কোন অধিকরণে কিছু থাকা মানে কোন সম্বন্ধকে আশ্রয় করেই থাকবে। যেমন ঘটে জল আছে, এখানে অধিকরণ হচ্ছে ঘট, এটা হচ্ছে আধার, আর জল হচ্ছে আধেয়। ঘটে জল আছে, এখানে অধিকরণত্ব ব্যাপারটা আছে এখানে। সেখানে এই যে ঘটে জল আছে একটা সম্বন্ধ আছে, সংযোগ সম্বন্ধে ঘটে জল আছে, এখানে কি সম্বন্ধ থাকলে তখন বলা হচ্ছে কার্যতাবচ্ছেদক সম্বন্ধ। বিষয়টা একটু কঠিন হয়ে যাবে তোমাদের কাছে, তবু বলতে হচ্ছে এগুলো যে কার্যতাবচ্ছেদক সম্বন্ধে কারণ থাকছে এখানে, যে সম্বন্ধে কার্য উৎপন্ন হবে সেই সম্বন্ধে কার্যের অধিকরণে কার্যের অব্যবহিত পূর্বে বৃত্তিত্বই হচ্ছে এখানে পূর্ববৃত্তি। মানে এই পূর্ববৃত্তিত্ব থাকার ব্যাপারটা কিরকম না কার্যতাবচ্ছেদক সম্বন্ধে। যেমন কিরকম, যেমন ধরো তন্তুতে পট মানে হচ্ছে কার্য, মানে তন্তুতে পট সমবায় সম্বন্ধে উৎপন্ন হচ্ছে। তন্তুতে মানে সুতোতে পট মানে কাপড় সমবায় সম্বন্ধে উৎপন্ন হচ্ছে। সুতরাং এখানে কার্যতাবচ্ছেদক সম্বন্ধ হচ্ছে সমবায়, এটা এরকম ধরতে হবে। মানে কার্যতে আছে কার্যতা, আর কার্যতাবচ্ছেদক সম্বন্ধ এখানে তাহলে কি হবে না সমবায় সম্বন্ধ। সেই সমবায় সম্বন্ধে তন্তুতে পট উৎপন্ন হচ্ছে, এরকম এখানে ধরতে হবে এখানে। তারপরে আবার একটি প্রশ্ন বলা আছে, কারণটি কার্যের কোন অধিকরণে কোন সম্বন্ধ থাকলে কারণ বলা হবে না, সেখানে বলা হচ্ছে কারণতাবচ্ছেদক সম্বন্ধ। কার্যোৎপত্তির অব্যবহিত পূর্বক্ষণে কার্যতাবচ্ছেদক সম্বন্ধে কার্যের অধিকরণে কারণতাবচ্ছেদক সম্বন্ধে বৃত্তিত্বই পূর্ববৃত্তিত্ব। এইগুলো অনেক বিচার হয়ে যাবে এখানে। শুধু একটা জিনিস আমাদের সংক্ষেপে যদি জানতে হয় সেটা হচ্ছে যে কারণের কার্যের উৎপত্তির অব্যবহিত পূর্বক্ষণে থাকাই হচ্ছে পূর্ববৃত্তি, এর তাৎপর্য। আমি বেশি যাচ্ছি না ডিটেলসে। এরপরে আমরা একটা পাচ্ছি নিয়ত পদ। নিয়ত পদ মানে কি না পূর্ববৃত্তি বলা হলো এবং সেটা বলা হচ্ছে নিয়ত থাকতে হবে। নিয়ত মানে নিয়ম করে সব সময় থাকতে হবে।
এখানে নিয়ত পদের অর্থ অনেক কটাই দেওয়া হয়েছে। এখানে এখানে নিয়ম করে বলা হয়েছে, আবার ব্যাপ্তি বলা হয়েছে। সেখানে ব্যাপ্তি মানে ব্যাপ্য ব্যাপক সম্বন্ধকে ব্যাপ্তি বলা হয়। এখানে ব্যাপকও হতে পারে, ব্যাপ্যও হতে পারে নিয়ত শব্দের অর্থ। এখানে ব্যাপারটা কি না, নিয়ত থাকতে হবে, মানে কোনো সময়ই এর অভাব থাকবে না, মানে অত্যন্ত ভাব থাকবে না এখানে, মানে সব সময়ই থাকবে। মানে কোন একটা কার্য উৎপন্ন হতে গেলে যাকে না থাকলে কার্যটা উৎপন্ন হবে না, সেই বস্তুকে অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে কার্য উৎপন্ন হবে না। যেমন এখানে একটি আলোচনা করা হয়েছে গর্ধব। গর্ধব মানে হচ্ছে কুম্ভকার কি করে না, অনেক সময় দেখা যায় কুম্ভকার গর্ধবের পিঠে মাটি চাপিয়ে নিয়ে আসছে বাড়িতে। সুতরাং এবার দেখা গেল গর্ধবটি দাঁড়িয়ে আছে, যেখানে ঘর তৈরি হচ্ছে সেখানে গর্ধব দাঁড়িয়ে আছে। সুতরাং বলা হলো কার্য উৎপত্তির পূর্বে যে যে থাকবে সেই কারণ হয়ে যাচ্ছে। সুতরাং কার্য উৎপত্তির পূর্বে যেমন কুম্ভকার আছে, দণ্ডচক্র, মৃত্তিকা, জল তো এগুলো আছেই, তার পাশাপাশি গর্ধব দাঁড়িয়ে আছে, গর্ধব বা রাসব বলা দাঁড়িয়ে আছে। তাহলে গর্ধবটাও কারণ হয়ে যাচ্ছে। অথচ গর্ধব কারণ মানে মাটিটা আনার জন্য সে ঠিক আছে, কিন্তু গর্ধব এখানে বলা হচ্ছে নিয়তভাবে সকল ঘটের পরিবর্তিত হয় না। মানে আজকে একটা ঘর তৈরির সময় গর্ধব ছিল, সেই ঘটের প্রতি গর্ধবটা নিয়ত পুরবৃত্তি, মানে ওই ঘটের মানে পার্টিকুলার ওই ঘটের প্রতি গর্ধব বা গাধাটা নিয়ত পুরবৃত্তি মানে পূর্বে ছিল, কিন্তু সব ঘটের নয়। মানে সকল ঘটকার্যের প্রতি নিয়ত পুরবৃত্তি তো কিন্তু গর্ধবের মধ্যে নেই, মানে সব সময় দাঁড়িয়ে থাকে না, হয়তো কোন একটা সময় দাঁড়িয়ে ছিল, সেই অর্থে গর্ধব কারণ বলা হচ্ছে। তথাপি সেই জায়গাতেও কারণ হবে না। কেন হবে না? তখন যে শব্দটি আসছে অন্যথা সিদ্ধ হওয়ার জন্য ওই জায়গাতেও মানে ওই ঘটের প্রতিও গর্ধব কারণ হবে না। এবার জানতে হবে আমাদেরকে অন্যথা সিদ্ধ ব্যাপারটা কি। অন্যথা সিদ্ধ ব্যাপারটা এটা একটু খুব বেশ কঠিন জিনিস। এখানেও এই পদটি না দিলে লক্ষণের মধ্যে এই পদটি না এলে লক্ষণটি অব্যাপ্তি বা অতিব্যাপ্তি হয়ে যাচ্ছিল। কিরকম এই জায়গাতে যে নিয়তভাবে থাকাটা কিরকম হবে, নিয়ত পুরবৃত্তিত্ব পদটা এখানে অনন্যতা সিদ্ধি এই পদটা দিতে হবে বিশেষণ হবে। মানে কিরকম নিয়ত পুরবৃত্তি না, অনন্যথা সিদ্ধি। অনন্যতা সিদ্ধি মানে কি লেখা আছে যে অন্যথা সিদ্ধি বিরহ, বিরহ মানে হচ্ছে শূন্য, মানে অন্যথা সিদ্ধি শূন্য হতে হবে এবং সেই এবং নিয়ত পুরবৃত্তি হতে হবে। মানে কারণ কারণ অনেক কিছু হতে পারে, প্রচুর কারণ হতে পারে। একটা ঘট উৎপন্নের জন্য অনেক কারণ হতে পারে। যেমন যেমন কুম্ভকার, মাটি, দণ্ড, চক্র, জল, কুম্ভকারের পিতা, রাসব, ঈশ্বর, তদীয় ইচ্ছা, তদীয় স্মৃতি, দিক, কাল, আকাশ, এইরকম প্রচুর কারণ হতে পারে। দণ্ডত্ব, দণ্ডের গুণ, সমস্ত রূপ প্রভৃতি কারণ হতে পারে। সব কি কারণ হবে? তখন বলছে না, সব কারণ হওয়ার দরকারও নেই। সেটাই অন্যথা সিদ্ধি শূন্যের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অন্যথা সিদ্ধির যে বিষয়টা আমি একটু পরে আসছি, সেটা হচ্ছে কিরকম না, পাঁচখানা অন্যথা সিদ্ধি সর্বসম্মত। সেগুলো কি কি না, প্রথমে হচ্ছে কারণতাবচ্ছেদক ধর্ম, দণ্ডত্ব প্রভৃতি, তারপরে কারণের গুণ প্রভৃতি, আকাশ, কুম্ভকারের পিতা আর রাসবাদী। এটা ধরে রাখো ঘট উৎপন্ন হচ্ছে, তার এগেনস্টে তার দিকে তাকিয়ে এই কথাটি বলা হচ্ছে যে ওই ঘট রূপ কার্য উৎপন্নের পূর্বে কি কি থাকতে পারে। আমরা বুঝে নিয়েছি যে দণ্ডচক্র মাধ্যমে তো হয়ই, কুম্ভকার আছে, কুম্ভকার না থাকলে হবে না। এগুলো হচ্ছে অসাধারণ কারণের মধ্যে চলে যাচ্ছে, আমরা সেটা পরে আসছি। সেখানে এই যে পাঁচটা বিষয় বলা হবে, একটা হচ্ছে ধর্ম মানে কারণতাবাচ্ছেদক ধর্ম, দণ্ডত্ব, তার কারণের গুণ, আকাশ, কুম্ভকারের পিতা, এগুলো বলা হচ্ছে। এইগুলো কি কারণ হবে? এগুলো তো থাকে। তখন বলা হচ্ছে এই পাঁচটা সকলেই স্বীকার করেছেন, কিন্তু অন্নং ভট্ট তিনটে বলেছেন। কিভাবে তিনটে বলেছেন না, প্রথম দুটোকে নিয়ে প্রথম অন্যথা সিদ্ধি বলেছেন, দ্বিতীয় তৃতীয় আর চতুর্থকে দ্বিতীয় অন্যথা সিদ্ধি বলেছেন, এবং তৃতীয় যে রাসভাদী প্রভৃতি যে পশু আছে এখানে বা তন্তুর ক্ষেত্রে পটের ক্ষেত্রে তন্তু যে নিয়ে আসছে সেই ব্যক্তি, তাকে তৃতীয় বলেছেন। ঠিক আছে,
এই অন্যতা সিদ্ধির তিনটে লক্ষণ আছে আবার, সেটা কিরকম না, প্রথম যে প্রকারটি আমরা দেখব, আমি শুধু বাংলায় বলে যাচ্ছি, যে যার সাথে মানে যেন সহ এব যস্য জং প্রতি পুরবৃত্তিত্বম অবগম্যতে। এখানে ইয়েন মানে ধরো আমি প্রথম দুটো আছে তো দণ্ডত্ব আর কারণিক গুণ, রূপ, তারপরে দণ্ডের মধ্যে দণ্ডত্ব আছে, আর দণ্ডের গুণ কি, দণ্ডরূপ হতে পারে, দণ্ডের যে কালারটা হতে পারে, দণ্ড শক্ত সেটা হতে পারে, সেগুলো গুণের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে দুটো বিষয়, এটা প্রথম লক্ষণের মধ্যে তিনি অন্তর্গত করেছেন। কিভাবে করেছেন, তিনি বলছেন যে আমরা দেখতে পাচ্ছি ঘট উৎপন্নের পূর্বে দণ্ড আছে, আর দণ্ডের মধ্যে দণ্ডত্ব আছে, আর দণ্ডের রূপও আছে। তার মানে তিনি বলতে চাইছেন যে দণ্ডটাই হচ্ছে ঘটের প্রতি কারণ, আবার দণ্ডের মধ্যে দণ্ডত্বকে ধরবো, আবার দণ্ডের রূপ ধরবো, কারণ দরকার নেই। দণ্ডত্ব কখন থাকবে, যখন দণ্ড থাকবে, দণ্ডের রূপ কখন থাকবে, যখন দণ্ড থাকবে, দণ্ডকে ধরলেই হয়ে যাবে। তাই দণ্ডত্ব আর দণ্ডের গুণ মানে দণ্ডরূপ এগুলোকে ধরার দরকার নেই, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যেন সহ এব যস্য জং প্রতি প্রবৃত্ত, মানে যেন মানে দণ্ডেন সহ যস্য দণ্ডত্বস্য বা দণ্ডরূপস্য ইয়ং প্রতি মানে ঘটকার্যং প্রতি পুরবৃত্তিত্ব অবগম্যতে। আমরা দেখতে পাচ্ছি ঘট কার্যের প্রতি যেমন দণ্ড কারণ আছে, তেমন দণ্ডের দণ্ডত্ব, দণ্ডের রূপ ও পুরবৃত্তি রূপে চলে আসছে। মানে পুরবৃত্তি মানে পূর্বে আছে এগুলো, তাদেরকে আমরা কারণ ধরবো না, তারা হচ্ছে অন্যথা সিদ্ধ। এর মাধ্যমে প্রথম দুটো বাদ চলে গেল, তার মানে দণ্ডত্ব আর দণ্ডের গুণ বাদ চলে গেল। এবারে আকাশ কুম্ভকার। আকাশ হচ্ছে এমন একটা বিষয় যে সমস্ত কার্যমাত্রের প্রতি কারণ হতে পারে। সুমন স্যার একটু টাইম লাগছে আমার, হ্যাঁ। আকাশ এটি সমস্ত কার্যমাত্রের প্রতি কারণ হতে পারে। এই যে বললাম 8খানা কারণ আছে, যেগুলো যে কারণগুলো সমস্ত কার্যের প্রতি কারণ অবশ্যই হবে, মানে সাধারণ কারণ একদম। তারপরে কুম্ভকারের পিতা, এরা এই দুটোর মধ্যে এই দুটো দ্বিতীয় যে লক্ষণটি করেছেন অন্যং ভট্ট অন্যতা সিদ্ধির, সেখানে তিনি অন্তর্গত করেছেন। তিনি বলছেন যে অন্যং প্রতি পূর্ববৃত্তিত্বে জ্ঞাতে এব যস্য জং প্রতি পূর্ববৃত্তিত্ব অবগম্যতে তং প্রতি তদ অন্যতা সিদ্ধম। এখানে তিনি আকাশকে এবং কুম্ভকারের পিতাকে বলছেন। অন্যং প্রতি মানে এখানে টিকাতে বলা আছে শব্দং প্রতি, আমি এখানে বলছি যে ঘটং প্রতি, ঘটং প্রতি পূর্ববৃত্তিত্বে জ্ঞাতে, না শব্দং প্রতি, সরি আকাশকে বলা হচ্ছে তো, এটা শব্দং প্রতি হবে। শব্দং প্রতি পূর্ববৃত্তিত্বে জ্ঞাতে এব ইয়ং প্রতি, জং প্রতি এখানে ঘটং প্রতি পূর্ববৃত্তিত্বম অবগম্যতে। মানে আমরা কি দেখতে পাচ্ছি, আকাশের যে স্বরূপটা, আকাশ হচ্ছে শব্দগুলোকম আকাশ বলা হয়, মানে আকাশ শব্দের সমবায়ী কারণ হচ্ছে আকাশ। সেখানে এই যে আকাশকে জানতে গেলে মানে শব্দের বিষয় এখানে আসবেই। তার মানে কি, শব্দের প্রতি পুরবৃত্তিত্ব রূপে আকাশকে আমরা জেনে গেছি, শব্দের পুরবৃত্তিত্ব রূপে আকাশকে আমরা জেনে যাচ্ছি। আবার যদি আকাশকে আমরা ঘটকার্যের প্রতি আমরা জানতে পারছি, কারণ আকাশ সব জায়গাতেই আছে, আকাশ ও বিভু সব জায়গাতেই আছে। সুতরাং যাকে অন্যভাবে আমরা জেনে গেছি, মানে শব্দের পূর্ববৃত্তিত্ব রূপে জেনে গেছি, তাকে আবার এখানে কারণ রূপে ধরবো না আমরা। তেমনি কুম্ভকার, কুম্ভকারের পিতাকে আমরা কুম্ভকারের জনক-রূপে জেনে গেছি, কুম্ভকারের জনক-রূপে পিতার পরিচয় পেয়ে গেছি, তাই এখানে আবার কুম্ভকারের পিতাকে আমরা কারণ রূপে ধরবো না। এখানে কেন কারণ কথা বলা হয়েছে না, কুম্ভকার হয়তো ঘর তৈরি করছে, সেই সময় পাশের বেঞ্চেতে কুম্ভকারের পিতা বসে আছে, তাহলে পুরো নিয়ত পুরবৃত্তিত্ব হয়ে যাচ্ছে। ঘট উৎপন্ন হচ্ছে, তার পূর্বে কে কে আছে, কুম্ভকারও আছে, কুম্ভকারের পিতাও আছে। তখন বলা হচ্ছে কুম্ভকারের পিতাকে কি কারণ ধরা হবে, ও তো নিয়ত পুরবৃত্তিত্ব আছে। তখন বলছে না, ধরা হবে না। কেন ধরা হবে না, না অন্যথা সিদ্ধ হচ্ছে, কারণ কুম্ভকারের পিতা কুম্ভকারের জনরূপে আমরা জেনে যাচ্ছি। এইটা দ্বিতীয় লক্ষণের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন। তৃতীয় যেটা,
এই তৃতীয় লক্ষণটাই অন্যথা সিদ্ধির প্রধান এবং অন্যতম লক্ষণ। এর মাধ্যমে সবকটাই বলা যেতে পারে কি না, অন্যত্র ক্লিপ্ত নিয়ত পূর্ববর্তিনঃ পূর্ববৃত্তিনঃ এব কার্য সম্ভাবে তৎসহভূতম অন্যথা সিদ্ধম। এখানে কি হচ্ছে, এখানে অর্থটা হচ্ছে এরকম, যে কারণগুলো ক্লিপ্ত মানে লঘু, এখানে লঘু আবার তিন প্রকার লঘু আছে, শরীরাকৃত, তারপরে জ্ঞানকৃত, এরকম লঘু আছে, সম্বন্ধকৃত তিন প্রকার লঘু আছে, আমি সেখানে যাচ্ছি না। যেটা লঘু লঘু ধর্মবৃত্তি আছে, মানে যে যে কারণগুলো না থাকলে নয়, তার বাইরের কারণগুলোকে বাদ যাবে, এটাই হচ্ছে প্রধান কথা অন্যথা সিদ্ধির। যে কারণগুলো না থাকলে নয়, মানে এইগুলো থাকতেই হবে, মানে এবং থাকবেই, ওই যে বলা হলো অত্যন্ত ভাব বলা হয়েছে, মানে কোনোদিন থাকবে না এরকম হতে পারে না। প্রত্যেকটা ঘটের প্রতি, কার্যের প্রতি যে যে কারণগুলো সবসময় থাকে, সেইগুলো ছাড়া অন্যগুলোকে বাদ, এটাই হচ্ছে অন্যথা সিদ্ধির সামান্য পরিচয় দিলাম এটা। সেইগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেটা হচ্ছে কারণ। আমরা এবার কারণের ভেদ দেখবো, আমরা এটা সংক্ষেপে বলছি। কারণ হচ্ছে তিন প্রকার: সমবায়ী কারণ, অসমবায়ী কারণ ও নিমিত্ত কারণ। সমবায়ী কারণ কি, ইয়াত সমবেতম কার্যম উৎপদ্যতে তাৎ সমবায়ী কারণম, মানে যেটা সমবায় সম্বন্ধে থেকে কার্য উৎপন্ন করে সেটা হচ্ছে সমবায়ী কারণ। সমবায় সম্বন্ধে থেকে কার্য উৎপন্ন করতে হবে, যেমন বস্ত্র তন্তু সমূহে সমবায় সম্বন্ধে থাকে, তাই তন্তু বস্ত্রের সমবায়ী কারণ। যেমন ঘট কপালে সমবায় সম্বন্ধ থেকে ঘট উৎপন্ন করে, তাই কপাল হচ্ছে সমবায়ী কারণ ঘট কার্যের প্রতি। মানে সমবায় সম্বন্ধে থেকে যে কার্যটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে সমবায়ী কারণ। তারপর হচ্ছে অসমবায়ী কারণ কি না, দুটো অর্থ এখানে আছে, একটা কার্যে ন আর একটা কারণে ন, এরকম দুটো অর্থ হবে। কার্যে ন বললে এখানে দ্রব্যের কথা আসবে, বা অর্থের কথা, অর্থ মানে দ্রব্য ওখানে, আর কারণে ন বললে এখানে গুণের কথা আসবে। তো এখানে কি বলা হচ্ছে না, কার্যেন কারণেন বা সহ একস্মিন অর্থে সমবেতত্বে সতি যৎ কারণত্বম তৎ অসমবায়ী কারণম। মানে কার্যের সাথে বা কারণের সাথে এক সমবায়ী কারণ দ্রব্যে সমবেত হয়ে যে কার্যের উৎপন্ন হয় তাকে সমবায়ী কারণ বলে। কিরকম ব্যাপারটা, মানে প্রথমে বলি কার্যের কথা, যখন কার্য কথা বলা হবে তখন হচ্ছে দ্রব্যের কথা হবে। এখানে যে কার্য মানে ধরলাম ঘট, এবং ঘটের আমরা সমবায়ী কারণ পেয়েছি, কপাল পেয়েছি আমরা। তো কার্যের সাথে এক সমবায়ী কারণ, মানে কার্যের সাথে যখন সমবায়ী কারণ হচ্ছে কপাল, সমবায় সম্বন্ধ থেকে ঘট উৎপন্ন করে কার মাধ্যমে না, সমবায় সম্বন্ধে থাকে কোথায়, মানে ঘটের কারণ, সমবায়ী কারণ কি কপাল, আর এই সমবায়ী কারণটা সমবায় সম্বন্ধে থাকে কপাল দ্বয়ের সংযোগে। তাই কপাল দ্বয়ের সংযোগ হচ্ছে অসমবায়ী কারণ, মানে কপাল দ্বয়ের সংযোগে সমবায়ী কারণ হচ্ছে কপাল থাকে, আর কপাল হচ্ছে কার্যের মানে ঘটের সমবায়ী কারণ। সুতরাং বলা হচ্ছে কার্যের সাথে এক সমবায়ী কারণ মানে হচ্ছে ঘট কার্যের সাথে এক সমবায়ী কারণ হচ্ছে কপাল দ্রব্যে মানে ঘটে সমবেত হয়ে, মানে সমবায় সম্বন্ধে আশ্রয় করে কার্যের উৎপন্ন করছে, সেটা হচ্ছে কপাল দ্বয়ের সংযোগের মাধ্যমেই কার্যের উৎপন্ন হয়। আর কপাল দ্বয়ের সংযোগে সমবায়ী সম্বন্ধে কপাল থাকে, আর কপাল হচ্ছে কার্যের ঘটের সমবায়ী কারণ, তাই কপাল দ্বয়ের সংযোগ হচ্ছে অসমবায়ী কারণ। তারপরে হচ্ছে নিমিত্ত কারণ, এটা একদমই সোজা, তদ উভয় ভিন্নম কারণম নিমিত্ত কারণম, কি কিনা সমবায়ী ও অসমবায়ী কারণ ভিন্ন কারণ হলো নিমিত্ত কারণ। এবং ঘটের প্রতি দণ্ড, চক্র, মৃত্তিকা, কুম্ভকার প্রভৃতি, বস্ত্রের প্রতি তুরি বেমা, মানে এই দুটো বাদ দিয়ে যা যা থাকে মোটামুটি সেগুলোই সবই নিমিত্ত কারণ মধ্যে চলে যাচ্ছে। এই গেল কারণ, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি তার মানে একটা কার্যের প্রতি পেছনে, কার্যের ঠিক পেছনে অনেকগুলো কারণ আছে। এই এতগুলো কারণের মধ্যে
আমরা দেখব সেখানে কিছু আছে সাধারণ কারণ, সেগুলো উল্লেখ করলাম ওই 8 প্রকার, ওই ঈশ্বর, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন, আকাশ কাল দিক, এগুলো হচ্ছে সাধারণ কারণ, এবং অসাধারণ কারণ কিছু আছে। এইবার আসছে করণের কথা। বলছে অসাধারণম কারণম করণম, মানে কারণের মধ্যে যেটা অসাধারণ সেটা হচ্ছে করণ। এখানে সাধারণ কারণে দিক কাল আদবতী কারণে অসাধারণ নীতি, এটা একদম সোজা যে সাধারণ কারণ যদি বলা হতো তাহলে দিক কাল প্রভৃতি চলে যেত, কারণ দিক কাল আকাশ এগুলো হচ্ছে বললাম সাধারণ কারণ। তাহলে কারণ অনেক আছে, সেই কারণের মধ্যে যেটা অসাধারণ, তাহলে অনেক কারণ আছে, কারণের মধ্যে আবার যেটা শ্রেষ্ঠ কারণ বা অসাধারণ কারণ সেটা হচ্ছে করণ। সেটা কি না, এখানে আবার একটা বিষয় আছে, বিষয়টা কি না, এই অসাধারণ কারণম, অসাধারণম কারণম করণম, এই অসাধারণ পদটা আবার দুটো অর্থ বহন করছে। প্রাচীনরা একরকম মনে করে, প্রাচীন নৈয়ায়িকরা একরকম মনে করছে, আর নবীন নৈয়ায়িকরা একরকম মনে করছে। এখানে প্রথমে প্রাচীনদের মত দেওয়া আছে। প্রাচীন নৈয়ায়িকরা বলছেন যে অসাধারণং কারণং করণম মানে কি না, ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণম করণম। ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণম করণম খুব সোজা, যে ফল মানে হচ্ছে আমরা কার্য পেয়ে গেছি, ফল মানে কার্য, সেই কার্যের সাথে অযোগ ব্যবচ্ছিন্ন, অযোগ মানে হচ্ছে যোগ ছাড়া, আর ব্যবচ্ছিন্ন মানে ছাড়া, মানে না না সেটা হচ্ছে দুটো নয় হলে মানে হ্যাঁ হয়ে যায় এরকম, মানে যেটা মানে ফলের সাথে অযোগ আর ব্যবচ্ছিন্ন মানে কি ফলের সাথে যুক্ত, মানে দৃঢ়ভাবে যুক্ত, যেটা মানে একদম ওতপ্রোত ভাবে ফলের সাথে যে যুক্ত আছে, তার মানে ঠিক পিছনেরটা, ফলের মানে কার্য উৎপত্তির ঠিক পিছনেরটা যে থাকবে একদম অব্যবহিত পূর্বক্ষণ যে আছে, সেই হচ্ছে অসাধারণ কারণ, সেই হচ্ছে করণ। এটা প্রাচীনদের মতে। নবীনদের মত কি, নবীনদের মধ্যে একটু নিয়ে আবার জটিল আছে, সেটা বলছে না ব্যাপারবৎ, তাহলে এখানে ব্যাপারবৎ যুক্ত করতে হবে, ব্যাপারবৎ অসাধারণম কারণম করণম, এই কথাটা বলতে হবে আমাদেরকে। ব্যাপারবৎ মানে কি, ব্যাপার কাকে বলে, ব্যাপারটাও পাঠ্যে আছে। ব্যাপার কি না, ব্যাপারের লক্ষণে বলা হয়েছে তদ জন্যত্বে সতি, এই একটা দল বা পদ গেল, অর্থ গেল, আর তদ জন্যে জনকত্বম ব্যাপারত্বম, মানে যে তদজন্য, মানে কোন একটা বিষয় ধরলাম, একটা বিষয় যে তৎজন্য, আবার সেই বিষয়ের মধ্যে আর একটা বৈশিষ্ট্য থাকবে তৎজন্যজনক, মানে একটা বিষয়ের মধ্যে যখন তৎজন্যত্ব থাকবে এবং তৎজন্যজনকত্ব থাকবে, তাকে ব্যাপার বলা হবে। ব্যাপারের বিষয়টা খুব স্পষ্ট করে বলা আছে এখানে। এখানে আমি অনুমিতির যেভাবে হয়, অনুমিতি যেভাবে হচ্ছে সেই ক্রমটা আমি দেখিয়েছি। ব্যাপারের লক্ষণটি কি আছে, তৎ জন্যত্বে সতী তৎ জন্যে জনকঃ ব্যাপারঃ বলা আছে। এখানে যে ক্রমটি দেখানো আছে সেই ক্রমটি হচ্ছে, প্রথমে আমাদের কি জ্ঞান হয়, প্রথমে পক্ষধর্মতা জ্ঞান হচ্ছে, মানে ধূমবান, আমি ওই যে বললাম পর্বতে আমি ধোঁয়া দেখলাম, তারপরে আমার আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমি অনুমান করছি, যখন এটা পদার্থ অনুমান 5টা স্টেপে আমি অনুমান করছি, সেখানে অনুমানে কি হচ্ছে, অনুমান করছি যে এই পর্বতটা হচ্ছে বন্যিমান, তখন আমরা অনুমিতি হচ্ছে, আমার জ্ঞানটা কি হচ্ছে না, সম্পূর্ণরূপে জ্ঞানটা হচ্ছে বন্যিমান পর্বত, এই পর্বতটা বন্যিমান, বন্যি বিশিষ্ট। প্রথমে কি হয় না, প্রথমে পক্ষ ধর্মতার জ্ঞান হচ্ছে, মানে পক্ষে পর্বতে হেতুর যে জ্ঞানটা সেটা হচ্ছে পক্ষ, এখানে পর্বত, পর্বতটি ধোঁয়ান, ধোঁয়ান পর্বত, প্রথমে এটা জ্ঞান হলো। তারপরে হচ্ছে ব্যাপ্তিক জ্ঞান হয়, যখনই ধোঁয়ার জ্ঞান হচ্ছে তখন আমার একটা স্মরণ হচ্ছে, এই যে ব্যাপ্তিক জ্ঞানটা এখানে স্মরণাত্মক জ্ঞান, তখন আমার স্মরণ হচ্ছে, কি স্মরণ হচ্ছে না, আমি তো দেখেছি মহানাস প্রভৃতি বা গোশালা দেখেছি, যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে, এত্র এত্র বন্য তত্র তত্র ধূমহ, এরকম আমার জ্ঞান হয়েছে আগেই, এটা আমার সেই জ্ঞানটা এইখানে স্মরণ হচ্ছে, এটা এই যে বললাম স্মৃতি, এখানে স্মরণ হচ্ছে। এই স্মৃতিটা কিরকম না, বন্যি যখন স্মরণ হয়ে গেল তখন আমি বুঝলাম যেখানেই বন্যি থাকে সেখানেই ধোঁয়া থাকে, সুতরাং এখানে ধোঁয়া আছে, তার মানে এই ধোঁয়াটা বন্যির দ্বারা ব্যাপ্য ধূম, এই আমার জ্ঞানটা হলো, ব্যাপ্তিক জ্ঞান হলো। তারপরে আমার পরামর্শ জ্ঞান হচ্ছে, পরামর্শ জ্ঞান কি না, বন্যি ব্যাপ্য ধোঁয়ান পর্বত, মানে যখন হেতুর একটা ব্যাপ্তি বিশিষ্ট জ্ঞান হচ্ছে, মানে পক্ষে হেতুর ব্যাপ্তি বিশিষ্ট জ্ঞান হয়, পক্ষে মানে পর্বতে ব্যাপ্তি বিশিষ্ট মানে বন্যি ব্যাপ্য ধোঁয়ার জ্ঞান হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যখন সামনে পর্বতটা আছে আমি দেখে বুঝতে পারছি, আচ্ছা তার মানে
এখানে আমি ঘরে দেখেছি ওখানে বহ্নি আর ধোঁয়া একসঙ্গে থাকে, তাই বুঝতে পারলাম এই ধোঁয়াটাও বহ্নির দ্বারা ব্যাপ্য হয়ে আছে। সুতরাং এখানে যে পর্বতটা মানে পক্ষটা আছে সেই পর্বতটা অবশ্যই বহ্নির দ্বারা ব্যাপ্য ধোঁয়াবান পর্বত হবে। যখনই এরকম একটা পরামর্শ জ্ঞান হলো, পরামর্শ জ্ঞানের পরই আমার অনুমিতি হচ্ছে, না তাহলে এই পর্বতটা বহ্নিমান পর্বত আমি বলতে পারবো। এইটা হচ্ছে স্টেপটা অনুমিতির। এখানে যদি আমি প্রাচীন মত ধরি, প্রাচীন মত কি ছিল না, অসাধারণং কারণং কারণম বলা ছিল, না ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণম, মানে ঠিক ফলের অব্যবহিত পূর্বে কে আছে, ফলটা হচ্ছে অনুমিতি, প্রমাটা অনুমিতি, ফল তার অব্যবহিত পূর্বে পরামর্শ জ্ঞান। তাই লেফট সাইড লেখা আছে প্রাচীন মতে এটাই মানে তারা এটা ব্যাপারই হবে, ব্যাপার কি করে হচ্ছে বলছি আমি, তারা এই পরামর্শ জ্ঞানকে বা ঠিক অব্যবহিত পূর্বে এটাকে তারা প্রাচীন মতে করণ বলে। তার মানে অনুমিতির ক্ষেত্রে প্রাচীন মতে পরামর্শ জ্ঞান হচ্ছে করণ, তার মানে পরামর্শ জ্ঞান প্রাচীন মতে অনুমান, আর অনুমানের দ্বারা উৎপন্ন হচ্ছে অনুমিতি। এটা প্রাচীন মতে গেল। নবীন মতে কি বলেছে, তজ্জন্যত্বে সতী তজ্জন্যে জনক সতী তজ্জন্যে জনক ব্যাপার হয় এরম বলা হয়েছে। এখানে দেখবো আমরা তাহলে এমন একটা বিষয় যার মধ্যে তার জন্মত্ব রয়েছে এবং তার জন্ম জনকত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ধরলাম এই যে অনুমিতির পূর্বে যা যা আছে সবকটা কিন্তু কারণ, পক্ষ ধর্মতা জ্ঞান কারণ, ব্যাপ্তিক জ্ঞান কারণ, পরামর্শ জ্ঞান কারণ। আমরা এখানে ব্যাপ্তিক জ্ঞানকে ধরলাম। ব্যাপ্তিক জ্ঞান মানে সেকেন্ড 2 নম্বর যে আছে ব্যাপ্তিক জ্ঞান, ডান দিকে লেখা আছে নীল কালারে যেটা করা আছে, ব্যাপ্তিক জ্ঞানের জন্য হচ্ছে পরামর্শ জ্ঞান। মানে ব্যাপ্তিক জ্ঞান থেকে জাতকে, ব্যাপ্তিক জ্ঞানের পরেই তোমার জ্ঞান হচ্ছে পরামর্শ জ্ঞান, তাই ব্যাপ্তিক জ্ঞান জাত হচ্ছে পরামর্শ জ্ঞান। সুতরাং পরামর্শ জ্ঞানের মধ্যে তৎজন্যত্ব আছে। তৎ মানে হচ্ছে এখানে কারণ, বা এখানে আমি করণকে ধরবো, তৎ মানে হচ্ছে সময় করণকে ধরতে হয়, করণকে। তো করণজন্যীয় মানে ব্যাপ্তিক জ্ঞান থেকে জাত হচ্ছে পরামর্শ জ্ঞান। সেই পরামর্শ জ্ঞান এর মধ্যে কি রইলো, একটা ধর্ম রয়ে গেল, তত জন্মোত্তম রয়ে গেল। এবার তৎ মানে আমি পেয়ে গেছি, ধরেছি ব্যাপ্তিক জ্ঞানকে মানে করণকে ধরেছি। 2 নম্বর যে বিষয়টি রয়েছে তার জন্ম জনকত্ব, এটা দেখতে হবে আছে কিনা, তবেই বলতে পারবো পরামর্শ জ্ঞান ব্যাপার। একটা তো মিলে গেল যে ব্যাপ্তিক জ্ঞান থেকে জাত হচ্ছে পরামর্শ জ্ঞান, এটা মিলে গেল। এবার আমি দেখবো পরামর্শ জ্ঞানের মধ্যে 2 নম্বর যে তজ্জন্য জনকত্ব ব্যাপারটা আছে কিনা। তৎ মানে হচ্ছে কারণ বা করণ, ধরলাম আমি করণ, করণজন্যীয়। এই জন্যীয় এই জায়গাটাই আগের যেমন তজ্জন্যীয় ওটাও করণজন্যীয় ছিল, ওখানে আমি পরামর্শ জ্ঞানকে ধরেছি। এই দ্বিতীয় যে তজ্জন্যীয় এই জন্য মানে জাত, এই জায়গাটায় আমরা আলটিমেট ফলকে ধরবো। আমরা আলটিমেট ফলটা কি না, অনুমিতি। তাহলে ব্যাপ্তিক জ্ঞান থেকে জাত যে অনুমিতি, সেই অনুমিতির জনক হচ্ছে পরামর্শ জ্ঞান। মানে অনুমিতি কার থেকে হচ্ছে, পরামর্শ জ্ঞান থেকে হচ্ছে। তাহলে অনুমিতির জনককে পরামর্শ জ্ঞান, আর অনুমিতি কার থেকে হচ্ছে, ব্যাপ্তিক জ্ঞান থেকে হচ্ছে। তাহলে অনুমিতি হচ্ছে তৎজন্যীয়, মানে দ্বিতীয়টা বলছি আমি, তৎজন্যীয় হচ্ছে অনুমিতিক জ্ঞান, অনুমিতি, অনুমিতি জনক হচ্ছে পরামর্শ। তাহলে পরামর্শ জ্ঞানের মধ্যে আমরা দুটো বিষয় পাচ্ছি, একটা তৎজন্যত্ব পাচ্ছি, আবার তৎজন্যে জনকত্বও পাচ্ছি। ডান দিকে লেখা আছে ব্যাপ্তিক জ্ঞান জন্যীয় কার্য হচ্ছে অনুমিতি, তার জনক হচ্ছে পরামর্শ জ্ঞান। সুতরাং পরামর্শে তার জন্মত্ব আছে, আবার তার জন্ম জনকত্ব আছে, তাই পরামর্শ যে ব্যাপার, আমরা তাহলে ব্যাপার পেয়ে গেলাম পরামর্শকে। এই ব্যাপারকে প্রাচীনরা বলছে করণ, আর নবীনরা কি বলছে না, নবীনরা বলছে নিচে লেখা আছে ব্যাপ্তিক জ্ঞান হলো পরামর্শ জ্ঞান রূপ ব্যাপার বিশিষ্ট। কেন বলা ছিল ব্যাপার ও বৎ অসাধারণম কারণম কারণম বলা আছে, ব্যাপার বিশিষ্ট যে অসাধারণ কারণ, তাহলে ব্যাপার বিশিষ্ট কে, ব্যাপ্তিক জ্ঞান। তাই ব্যাপ্তিক জ্ঞান হচ্ছে এখানে করণ, আর করণটা বলা হয়েছে অনুমিতি, সরি অনুমান বলা হয়েছে। কারণ কি, প্রমা করণম প্রমায়াহা করণম প্রমাণম, প্রমাণ মানে প্রমাণ হচ্ছে অনুমিতি, তার করণ হচ্ছে ব্যাপ্তিক জ্ঞান, তার ব্যাপ্তিক জ্ঞান হচ্ছে এখানে অনুমান। এই হচ্ছে ব্যাপারের বিষয়। এরপরে লাস্ট যে অনেক সময় নিয়ে নিয়েছি, এরপরে লাস্ট যে বিষয়টি হচ্ছে কার্য। এতক্ষণ তো কারণ নিয়ে বলা হলো, কারণ করণ সবকিছু বলা হয়েছে। এই কারণের দ্বারা কি উৎপন্ন হচ্ছে আমরা পেয়েছি এখানে, যদিও অনুমিতি যে প্রমাটা হচ্ছে এখানে কার্য। সেই কার্যের লক্ষণ কি, কার্য কাকে বলে না, তার সঙ্গে বলা হচ্ছে কার্যং প্রাগভাব প্রতিযোগী। মানে প্রাগভাবের প্রতিযোগী পদার্থ হচ্ছে কার্য। প্রাগভাব মানে কি না, অনাদি শান্ত, যার আদি নেই কিন্তু অন্ত আছে।
এর আকারটা কিরকম, জ্ঞানটা এখানে কিরকম, ঘট ভবিষ্যৎ মানে ঘট হবে, মানে ঠিক পূর্বক্ষণে প্রত্যেকটি কার্যের পূর্বক্ষণে কিন্তু প্রাগভাব কারণ থাকে। আমি বলেছি ওখানে জ্ঞানের ক্ষেত্রে বলেছিলাম যে প্রাগভাব হচ্ছে কারণ। তার মানে ঘট উৎপন্ন হওয়ার জন্য যে কারণ সামগ্রী দরকার সেগুলো সমস্ত কিছু রয়ে গেছে, মানে হয়ে গেছে, একদম সব তৈরি হয়ে রেডি আছে। এইবার আমি তখন বলতে পারি যে এখানে প্রাগভাব আছে, তার মানে ঘট ভবিষ্যৎই এবার হবে। তাহলে এখানে কার্য কোনটা না, কার্য হচ্ছে ঘট। যখন উৎপত্তির পূর্বে, ঘট উৎপত্তির পূর্বে প্রতিযোগী হচ্ছে ঘট। প্রতিযোগী মানে কি না, যস্য অভাব সব প্রতিযোগী, যার অভাব, তখন তো ঘট উৎপন্ন হয়নি, তখন ঘটের অভাব রয়েছে, তার মানে কি প্রতিযোগী ঘট এখানে। তাহলে ঘটস্য অভাব, অতএব ঘট প্রতিযোগী হচ্ছে। যখনই প্রতিযোগীর মানে ঘটের উৎপত্তি হয়ে যাবে তখনই প্রাগভাব বিনাশ হয়ে যাবে। তার মানে কি প্রাগভাব রয়েছে কখন, যখন ঘটটা উৎপন্ন হয়নি, তার মানে কার্য উৎপন্ন হয়নি তখন, তাই প্রাগভাব আছে। প্রাগভাব ধ্বংস কখন হবে না, যখন কার্য উৎপত্তি হবে। তার মানে যা উৎপন্ন হচ্ছে, প্রতিযোগীর উৎপন্ন হচ্ছে এখানে, প্রতিযোগী ঘট। ঘট কেন প্রতিযোগী না, ঘটের অভাব ছিল, প্রতিযোগীর উৎপত্তি হলে তবেই প্রাগভাব বিনাশ হয়ে যাচ্ছে। সুতরাং যা উৎপন্ন হয় তাই হচ্ছে কার্য। ব্যাস এই হচ্ছে যে 6 সেমিস্টারের সিলেবাস ছিল, সেই সিলেবাস অনুসারে যে কটা বিষয় আমাকে বলতে বলা হয়েছিল এখানে আমি দেখিয়েছি। বুদ্ধি, স্মৃতি, অনুভব, যথার্থ, অযথার্থ, প্রমাণ, তারপরে প্রমাণ। এবার এখানে প্রত্যক্ষ প্রমাণের যে প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, এগুলো অনেক যারা আছে, এগুলো সিলেবাসে দেখতে পাইনি আমি এখানে। তো এগুলো জাস্ট সংজ্ঞাগুলো বলে আমি ছেড়ে দিলাম। তারপরে করণ, কারণ, ব্যাপার আর কার্য, এই হচ্ছে পুরো বিষয়টা।